মাস্টার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এক্সপার্ট, তারপর হলো এই যে ব্যারন্স অ্যান্ড ক্লিফ স্টোফেল, ইংলিশ সার্চ অ্যান্ড এফেক্টস, এই 6টা বইয়ের সমন্বয়ে যে চ্যাপ্টারগুলো নিয়ে কোর্স প্ল্যানটা সাজিয়েছি, সেই কোর্স প্ল্যানের আমরা 60টা ক্লাস নেব, মোট 60টা ক্লাস নেব। 60টা ক্লাস যদি আপনি করতে পারেন, আমি এইটুকু আপনাদের ইনশিওর করতে পারি যে ইংরেজি নিয়ে জীবনও আর কখনো কোনো পরীক্ষায় আপনারা সমস্যা ফেস করবেন না, কনফিউশন ফেস করবেন না। আর গ্রামার বলেন, লিটারেচার বলেন, সব কিছু আপনারা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমাদের প্রথম যে আজকে ক্লাসটা হবে সেটা হলো ক্লাস 1। টপিকের নাম হলো যে বেসিক এলিমেন্টস অফ এ সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ স্পিচ। আর এই পার্টস অফ স্পিচটা আমরা মূলত নাউনের যে চ্যাপ্টারটা আগামী ক্লাসে শুরু করব। তো ওই ক্লাসে আমরা এই পার্টস অফ স্পিচ যে ছোট্ট একটা চ্যাপ্টার, ওইটা এই নাউনের সাথে আমরা যুক্ত করে নেব। আর আজকে মূলত আমরা বেসিক এলিমেন্টস অফ এ সেন্টেন্স এই চ্যাপ্টারটা নিয়ে একবারে বেসিক থেকেই আমরা শুরু করব। এখন অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া আপনারা যে বেসিকের কথা বললেন কি এবিসিডি থেকে শুরু করবেন? না ভাই, এবিসিডি না। আমরা আশা করি সবাই আপনারা জানেন যে এবিসিডি আপনারা খুব ভালোভাবে জানেন, বাট আমরা যেটা নিয়ে শুরু করব, এইখানে যে বেসিকের কথা বলছি, এই বেসিক থেকেই আপনারা অনেক এত এত নোট করবেন, দেখবেন আপনারা ইনফরমেশন পাবেন, মনে হবে যে সব নতুন নতুন বিষয় জানতেছেন। আবার অনেকে অনেক বিষয় জানেন বাট নামে চিনেন না হয়তো। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো ক্লাসের টপিকটা হলো ভাইয়া কি, বেসিক এলিমেন্টস অফ এ সেন্টেন্স। পার্টস অফ স্পিচ বলেই দিছি যে নাউনের ক্লাসে আমরা এটার চ্যাপ্টারটা নিব। তো প্রথমেই আমরা আসি যে সেন্টেন্সের মৌলিক উপাদান কয়টি? সেন্টেন্সের মৌলিক উপাদান 5টি। এইটুকু আপনারা মাথায় রাখবেন, একটা সেন্টেন্সের মৌলিক উপাদান হলো 5টা। আর অবশ্যই এই পিডিএফগুলো আমার যারা কোর্সে পড়ে তাদেরকে আমি পিডিএফ দিয়ে দিই প্রত্যেকটা ক্লাসের, এবং প্র্যাকটিস পিডিএফও আমি তাদেরকে দিয়ে দিই, এবং এই টপিকের উপরেই এক্সাম থেকে শুরু করে সব কিছুই আমরা তাদেরকে প্রোভাইড করি। তো যারা কোর্সে ভর্তি হবেন অবশ্যই তা জানাবেন পরবর্তীতে। এখন দেখেন, এই যে সেন্টেন্সের কথা বললাম, সেন্টেন্সের মৌলিক উপাদান কয়টা ভাইয়া? 5টা। এই 5টা যে উপাদান, এই 5টা উপাদান মূলত কি কি? এই 5টা উপাদান মূলত সাবজেক্ট, প্রেডিকেট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, আর হলো এই যে কমপ্লিমেন্ট, আর হলো আপনার এই যে অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার। এখন বলতে পারেন যে এখানে 6টা হয়ে গেছে, এই যে প্রেডিকেটের কথা বলছি না, আর এই যে সাবজেক্ট, এই যে 5টা উপাদান মূলত এই 2 ভাগে ভাগ করা থাকে। একটা সাবজেক্ট অংশ আর একটা হলো প্রেডিকেট অংশ। অর্থাৎ সাবজেক্ট ব্যতীত যেই অংশটা থাকবে সেটাই প্রেডিকেট, আমরা সামনে শিখবো, সমস্যা নেই। এখন দেখেন যেটা বললাম যে প্রেডিকেট আর সাবজেক্ট, এই যে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো একটা বাক্যে সাবজেক্ট তো থাকে কোথায়? ইংরেজি বাক্যে। আমরা সবাই জানি যে একটা ইংরেজি বাক্যে সাবজেক্ট প্রথমে থাকে, তবে সব ক্ষেত্রে প্রথমে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে ভার্বের পরেও থাকে। যাই হোক, ওটা পরে আসবো। তো দেখেন, সাবজেক্ট অংশে একটি সাবজেক্ট একাই থাকে, আর সাবজেক্ট মূলত নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ হয় না। এই জিনিসটি একটু নোট করে রাখেন, সামনে পাবেন। নিচে আমরা আসি সাবজেক্টের বিষয়ে সব কিছু খুঁটিনাটি, প্রেডিকেট, তারপরে এই যে ফাইনাইট ভার্ব, অবজেক্ট, সব কিছু শিখবো। তো দেখেন, সাবজেক্ট মূলত 2টা পার্টস অফ স্পিচে হতে পারে, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। আর অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হবে না, কখনোই না। তো দেখেন, প্রেডিকেট অংশে কয়টা ভাগ থাকে? আবার 4টা অংশ প্রেডিকেট অংশে। ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব আমরা ভার্বের আলোচনায় শিখবো, ফাইনাইট ভার্ব আজকের আলোচনায় শিখবো না। আর একটা হলো অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। তাহলে একটা সেন্টেন্সের মৌলিক উপাদান কটা? সেন্টেন্সের মৌলিক উপাদান হলো 5টা। এই 5টা উপাদান মূলত 2টা ভাগে ভাগ থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। প্রেডিকেট অংশ আবার 4টা অংশ, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো অবজেক্ট, আর একটা হলো কমপ্লিমেন্ট, আর একটা হলো কি মডিফায়ার বলি বা অ্যাডভার্ব বলি, যেটাই বলি আমরা। তো এবার আসি আমরা সাবজেক্টের কথা যেহেতু বলছি, তাহলে প্রশ্ন করি এখন সাবজেক্ট কি, তাই না? যে সাবজেক্ট কি আমার জানতে হবে না? অবশ্যই জানতে হবে। সাবজেক্ট মূলত কি কাজ করে, বা একটা সেন্টেন্সের সাবজেক্টের অবস্থান কোথায়, সব কিছু শিখবো আজকে। সাবজেক্ট হলো বাক্যের সেই অংশ যে কাজটি করে অথবা কাজটি সম্পন্ন করে, যার সম্পর্কে কিছু বলা হয়। এই 2টা জিনিস মাথায় রাখবেন। অর্থাৎ ভার্বের কাজটা যে সম্পাদন করে বা সম্পন্ন করে, বা ভার্বের কাজটা যে করে, সেই সাবজেক্ট। ক্লিয়ার? তবে আমরা সাবজেক্ট বের করার জন্য 2টা জিনিস আমরা মাথায় রাখবেন। আপনারা ভার্বকে কে অথবা কারা, কে অথবা কারা, আর কি দিয়ে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন করলেও আমরা সাবজেক্ট পাই, আবার কি দিয়ে প্রশ্ন করলেও আমরা অবজেক্ট পাই। তখন এই জিনিসটা নিয়ে আমাদের কনফিউশন হতে পারে, তাই না? তবে আমরা ওগুলো ডিফারেন্স শিখিয়ে দেবো, কখন কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। শোনেন, যখন ভার্ব থাকবে বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, যেমন বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর,
তাই না, ওয়াজ ওয়ার সবগুলো। আর লিঙ্কিং ভার্ব কি, যেমন বিকাম, লাইক, লুক, এই ভার্বগুলো আরও আছে, আমি সব কিছু দিব ভার্বের ক্লাসে, যে লিঙ্কিং ভার্ব, বি ভার্ব সবগুলো দিব। তো এই ভার্বগুলো মূলত, এই ভার্বগুলো যখন সেন্টেন্সে ব্যবহৃত হয়, তার পূর্বে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টটা মূলত আমার কি দিয়ে প্রশ্ন করে বের করতে হয়, ঠিক আছে। বাকি সব ক্ষেত্রে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে ভাইয়া? কে বা কারা দিয়ে, অবশ্যই নোট করে রাখেন। তাহলে সাবজেক্ট বের করার জন্য প্রথম যে কাজটা সেটা হলো কি, একটা সেন্টেন্সে বাংলা থেকে যখন আমরা ইংরেজি করব তখন কাজটাই হবে আপনার ভার্ব বের করা। ভার্ব মানে কি, ক্রিয়া। তাই একটা বাংলা বাক্যে ভার্ব থাকে কি মানে শেষে, ঠিক আছে। আর ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের ঠিক পরে। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে কে দিয়া, প্রথমে কে দিয়ে প্রশ্ন করবেন। কে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে তো হয়ে গেল, নয়তো কারা দিয়ে প্রশ্ন করবেন, কারা। তারপর আমি বললাম কি, যে যদি ভার্ব দেখেন এম, ইজ, আর, অজ, ওয়ার অথবা বিকাম, লুক, ঠিক আছে, এই টাইপের, তারপর সাউন্ড, এই টাইপের ভার্ব থাকলে আপনারা সাবজেক্ট কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাবেন। ক্লিয়ার? এখন আসি আমরা এই যে পার্টস অফ স্পিচ যেটার কথা বললাম, মানে পার্টস অফ স্পিচ অ্যাজ এ সাবজেক্ট, মানে যে পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে, এই জিনিসটা আমাদের জানা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। দেখেন বেসিক বিষয়টা বলছি, কিন্তু বেসিক হলো এই বিষয়গুলো সব খুবই ইনফরমেটিভ, খুবই ইনফরমেটিভ। আপনারা অবশ্যই এগুলো নোট করে রাখবেন এবং আমার কথাগুলো ভালো করে শুনুন। তারপর আপনারা বুঝবেন যে আসলে ইংরেজি জিনিসটা কতটা সহজ। দেখেন, পার্টস অফ স্পিচ আমরা জানি কত প্রকার ভাই বলেন তো? আমরা আমরা শিখবো পার্টস অফ স্পিচ 8 প্রকার। এটুকু তো আশা করি জানেন আপনারা, যে 8 প্রকার পার্টস অফ স্পিচ। না জানলেও সমস্যা নাই, আগামী ক্লাসেই 8 পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। এই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই 8 প্রকারের পার্টস অফ স্পিচের ভিতরে শুধুমাত্র নাউন এবং প্রোনাউন, এই দুইটা পার্টস অফ স্পিচই কেবলমাত্র সাবজেক্ট হতে পারে। বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে, অর্থাৎ নাউন প্রোনাউন বাদে কি থাকে, ভার্ব থাকে, অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, ইন্টারজেকশন থাকে, প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, এই যে 6টা এলিমেন্ট আছে, এগুলো কখনোই কি হতে পারে না, বাক্যের সাবজেক্ট হতে পারে না। অনেকেই বলবেন যে ভাইয়া ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তো সাবজেক্ট হয়, কিন্তু হলেও ওটা ভার্ব থাকে না। আমরা শিখতেছি অ্যাডজেক্টিভও সাবজেক্ট হবে, কিন্তু তখন অ্যাডজেক্টিভ থাকে না। যাই হোক, মেইন দুইটা আলোচনায় আসি, যে নাউন বা প্রোনাউন, এই দুইটা পার্টস অফ স্পিচ ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হয় না। এখন আমরা দেখি, এখানে উদাহরণটা দেখি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে অনেস্টি, এখানে কী ভেবে বলতে পারেন? অনেস্টি এখানে হলো নাউন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা তো জানি সততা। তাহলে এটা কী হিসেবে বসছে? নাউন হিসেবে বসছে। এখানে দেখেন হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। তাহলে এই যে হি, এই হিটা কি ভাইয়া? হিটা হলো একটা প্রোনাউন। তাহলে দুইটা পার্টস অফ স্পিচ ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে না। এটুকু ক্লিয়ার? এখন আসেন, অ্যাডজেক্টিভও সাবজেক্ট হয়, তবে তখন আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাজ এ নাউন। অ্যাডজেক্টিভ তখন কমন নাউন হয়ে যাবে, এটা কমন নাউন হয়ে যাবে, এটাকে সিএন বলি আমরা, কমন নাউন, ঠিক আছে। এবং সিপিএন বলা যায়, কমন প্লুরাল নাউন, ঠিক আছে, সিপিএন। একটু লিখে রাখেন যে অ্যাডজেক্টিভ যখন বাক্যের সাবজেক্ট হবে, তার পূর্বে অবশ্যই, এটা শর্টকাটটা আমি এখানে লিখে দিই, একটু দেখেন, দি প্লাস অ্যাডজেক্টিভ, এটা নোট করে রাখেন। অ্যাডজেক্টিভ সাবজেক্টের অবস্থানে যখন অ্যাডজেক্টিভ থাকবে, তখন অ্যাডজেক্টিভ আর খালি বসবে না, মনে রাখবেন। অ্যাডজেক্টিভ যখন সাবজেক্টের অবস্থানে আসবে, তখন ওই অ্যাডজেক্টিভটা আর খালি বসবে না, ওটার পূর্বে অবশ্যই আর্টিকেল দি থাকবে। আর আর্টিকেল দি যদি অ্যাডজেক্টিভের পূর্বে থাকে, তাহলে মাথায় রাখবেন এই যে অ্যাডজেক্টিভটা, সেটা কি হয়ে যাবে? কমন প্লুরাল নাউন। এবং এর পরে যে ভার্বটা আসবে, সেই ভার্বটাও কি? প্লুরাল। শর্টকাটটা লিখে রাখেন, আমাদের কাজে লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, রাইট ফ্রম ভার্ব বলেন, সেখানে অবশ্যই কাজে লাগবে। যে কমন প্লুরাল নাউন হয়ে যায় এটা, যে যদি প্রশ্ন করে এরকমের, এখানে আমি প্রশ্নটা দেখাই, দ্য পুর, এখানে আন্ডারলাইন করে দেওয়া থাকতে পারে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আপনারা অবশ্যই পার্টস এগুলো শিখবেন, আমার এই কোর্সই আছে। এবং আমরা জানেন যে পরীক্ষায়, বিভিন্ন জব পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন পরীক্ষায় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এই পরীক্ষা আসে এগুলো। তাহলে পুর এখানে ধরেন আন্ডারলাইন করে দেওয়া থাকবে, এটা কোন পার্টস অফ স্পিচ। কিন্তু পুর তো আমরা জানি যে গরিব, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখন কি অ্যাডজেক্টিভ দিতে পারবো না, এটা কমন প্লুরাল নাউন, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা জানি কি অ্যাডজেক্টিভ অ্যাজ এ নাউন হিসেবে সাবজেক্ট আসতে পারে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব অন, ঠিক আছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় একত্রে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভও সাবজেক্ট হতে পারে, কিন্তু তখন আর এটা কি ইনফিনিটিভ থাকবে না। পার্টস অফ স্পিচের কথা যদি জিজ্ঞাসা করি, তখন আর এটা কি ইনফিনিটিভ থাকবে না, কারণ ইনফিনিটিভ কোনো পার্টস অফ স্পিচ না, মাথায় রাখবেন। পার্টস অফ স্পিচ 8 প্রকার, মাথায় রাখবেন, বুঝছেন। জিরান, দেখেন রিডিং, এই যে রিডিং, জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে, সেটাই কি? জিরান্ড। মাথা রাখবেন, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন।
তো দেখেন এই রিডিং এটা কিন্তু জিরান, জিরান কোনো পার্টস অফ স্পিচ না। যদি জিজ্ঞাসা করা হয় জিরান কোন পার্টস অফ স্পিচের আন্ডারে বা অধীনে, ঠিক আছে, বা কোন পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে, বলবেন তখন নাউনের ন্যায় কাজ করে, কারণ নাউন পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? ফ্রেজ, একটা ফ্রেজের সাবজেক্ট হতে পারে টু স্পিক দ্য ট্রুথ, ক্লোজ, হোয়াট হি সেইড, সে যা বলেছিল, ইজ ট্রু, তা সত্যি। তাহলে এই যে দেখেন হোয়াট হি সেইড এটা একটা কি ক্লোজ, আর উপরেটা কি টু স্পিক দ্য ট্রুথ, এটা কি ফ্রেজ। আমরা ক্লোজ, ফ্রেজ, জিরান্ড, ইনফিনিটিভ সব শিখবো। বাট আপনারা খাতায় আপাতত লিখে রাখেন যে সাবজেক্ট কোন কোন বিষয়গুলো বা কোন কোন জিনিসগুলো, কোন কোন এলিমেন্টসগুলো, কোন কোন পার্টস অফ স্পিচগুলো সাবজেক্ট হতে পারে। যে সেটা হলো কি নাউন বা প্রোনাউন, এই দুইটা ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ বসে না। তবে অ্যাডজেক্টিভ এটাও বসতে পারে, তবে অ্যাডজেক্টিভ হিসেবে না, নাউন হিসেবে। ক্লিয়ার? আপনি যখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা বরযাত্রীর হিসেবে যাবেন, মানে আপনি যদি কোনো একটা ধরেন মানুষ, আপনি আপনি যখন একটা বিয়ে বাড়িতে যাবেন, অবশ্যই তো আপনার বরযাত্রী হিসেবে যেতে হবে। আপনি তো একজন অন্য বাড়ির লোক হিসেবে যেতে পারবেন না। তাহলে এটা তো বুঝতে হবে। তাহলে নাউন হিসেবে যখন অ্যাডজেক্টিভ আসবে, অবশ্যই সরি, সাবজেক্ট হিসেবে যখন অ্যাডজেক্টিভ আসবে, তখন অবশ্যই তাকে নাউন হিসেবেই আসতে হবে। কারণ তার যে উপরের পোশাক আছে, ওই যে অ্যাডজেক্টিভের, ওই অ্যাডজেক্টিভের পোশাক পরে তার নাউনের ওই সাবজেক্টের অবস্থা নিতে পারবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা সাবজেক্টের পজিশনটা, অর্থাৎ কোথায় কোথায় সাবজেক্ট বসে। সাধারণত সাবজেক্ট থাকে ভার্বের আগে, মানে মূল ভার্বের আগে। ক্লিয়ার? মূল ভার্বের বা ফাইনাইট ভার্বের বা অক্সিলিয়ারি ভার্বযুক্ত যে সেন্টেন্সগুলো আছে, সেই মূলত ভার্বের পূর্বের অবস্থানটি সাবজেক্টের। আর স্ট্রাকচারের কথা যদি জিজ্ঞাসা করেন, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা কমন স্ট্রাকচার আমাদের ইংরেজি বাক্য তৈরি করার, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ক্লিয়ার? এখন এই যে অবজেক্টের পর অনেক কিছু বসে, যারা জানেন না, আমার এই চ্যানেলে, এই যে অ্যাডমিশন ডাইজেস্ট, এই চ্যানেলে আমার এই দেওয়া আছে আপনার হাউ টু মেক আ লং সেন্টেন্স, এটার উপরে একটা স্ট্রাকচার দেওয়া আছে। ওই স্ট্রাকচার বসাই আপনি সকল ধরনের সেন্টেন্সের বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো দেখেন এগ্রিমেন্ট উইথ সাবজেক্ট, অর্থাৎ এই যে সাবজেক্টের সাথে যে চুক্তি, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়গুলো আছে না, সেখানের একটা শর্টকাট রুলস হলো এখানে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল। মনে থাকবে? তাহলে আমরা এইমাত্র বলে আসছি যে সাবজেক্টগুলো কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে ভাইয়া। সাবজেক্টগুলো প্রোনাউন বা নাউন, এই দুইটা ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে না। তো একটা জিনিস এখানে মাথায় রাখবেন, আমি জাস্ট এখানে একটু আপনাদের শর্টকাট দিয়ে দিই, একটু নোট করে রাখেন ভাইয়া। একটা খুবই ইনফরমেটিভ ক্লাস, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? এই যে নাউন, দেখেন নাউন সাবজেক্ট হিসেবে যখন বসবে, এটা সিঙ্গুলার সাবজেক্ট না, মানে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। খেয়াল করেন, এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আবার এই যে প্রোনাউন বসবে, এটা সিঙ্গুলার হতে পারে, এটা প্লুরাল নাউনও, প্লুরাল প্রোনাউনও হতে পারে। অর্থাৎ নাউন সিঙ্গুলার নাউন হতে পারে, প্লুরাল নাউন হতে পারে। তাহলে নাউনটা যখন সিঙ্গুলার থাকবে, ভার্বটাও কি সিঙ্গুলার। নাউনটা যখন প্লুরাল থাকবে, ভার্বটাও কি প্লুরাল। আবার প্রোনাউনটা যখন সিঙ্গুলার থাকবে, নাউন ভার্বটা সিঙ্গুলার, প্রোনাউনটা প্লুরাল থাকবে, ভার্বটা প্লুরাল। আবার এই অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে বসবে, মানে দি প্লাস অ্যাডজেক্টিভ, তখন এটা প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। কি সাবজেক্ট? প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে, প্লুরাল। আর ইনফিনিটিভ সবসময় সিঙ্গুলার হয়, জিরান সবসময় সিঙ্গুলার হয়, ফ্রেজ সবসময় সিঙ্গুলার হয়, ক্লোজ সবসময় সিঙ্গুলার হয়। ক্লিয়ার? তাহলে একবারে শর্টকাটগুলো আমি দিয়ে দিচ্ছি না আপনাদের জন্য, ভালো হয়েছে না? কি বললাম ভাইয়া? যে নাউন যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে, তখন সেটা প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে। আর প্রোনাউন যখন সাবজেক্ট হবে, সেটা সিঙ্গুলার প্রোনাউন হতে, মানে সিঙ্গুলার সাবজেক্ট হতে পারে, প্লুরাল সাবজেক্ট হতে পারে। দেখেন এখানে হি, এটা সিঙ্গুলার প্রোনাউন, এখানে দে যদি থাকতো দে, তখন কি আমি ইজ বসাতে পারতাম? এখানে বসাতে হতো কি আর, তাহলে এটা কি প্লুরাল, তাই না? আবার দেখেন অনেস্টি, এখানে সিঙ্গুলার নাউন আছে, এখানে আমি তো পিপুলও বসাইতে পারি, তাই না? তাহলে নাউন আপনার সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে। কিন্তু অ্যাডজেক্টিভ যখন প্রোনাউন মানে সাবজেক্ট হিসেবে আসবে, অ্যাডজেক্টিভ দি প্লাস অ্যাডজেক্টিভ, ওটা তখন কমন না, কমন প্লুরাল নাউন হিসেবে আসবে, তখন ওটা কি হয়ে যাবে? ওটা হয়ে যাবে আপনার প্লুরাল। ঠিক আছে? তাহলে এরপরে ভার্বও বসবে কি প্লুরাল, এই যে বলে দিলাম দি প্লাস অ্যাডজেক্টিভের পরে যে ভার্বটা আসবে, সেই ভার্বটাও কিন্তু প্লুরাল। আর বাকি যে ইনফিনিটিভ, জিরান্ড, ফ্রেজ, আমি একটু করে দিই, অন্য কালার দিয়ে দিই। এই যে ইনফিনিটিভ, জিরান্ড, আর হলো ফ্রেজ, ক্লোজ, এগুলো এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই ফ্রেজ কীভাবে বুঝবো, ক্লোজ কীভাবে বুঝবো, সেটা অবশ্যই আমার এই চ্যানেলে ক্লাস দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। তারপর আমি এইগুলোর উপরে কিন্তু কোর্সে, আমাদের যে কোর্স আছে, সেই কোর্সেই কিন্তু আমরা একবার ফ্রেজ, ক্লোজ এগুলো নিয়ে সুন্দর করে আমরা আলোচনা করবো। এখানে হয়তো আছে, আমি একটু দেখাই আপনাদের সুবিধার্থে।
দেখেন আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ক্লোজ, এই চ্যাপ্টারগুলোর উপর আমরা ক্লাস নেব, একবারে বেসিক থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। এই কোর্স যদি করেন আপনি, আপনি বিসিএস বলেন, জব পরীক্ষা বলেন, অ্যাডমিশন বলেন, কোথাও বাঁচবেন না। এবং আমার মতে এত সুন্দর করে ডিটেলসে কেউ বুঝাবে না। কারণ কি ভাইয়া, আমি যে তথ্যগুলো নিছি, দেখেন আমি যে তথ্যগুলো নিছি সেটা কিন্তু একটা বই থেকে না। এই দেখেন মাস্টার বই থেকে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, তারপর হলো অ্যাপেক্স, এক্সপার্ট, অ্যাপেক্স, ইংলিশ সস, তারপর বেরনসন, ক্লিপস্টোফিল। তাহলে কোন জায়গা থেকে বাদ পড়বে ইনফরমেশনটা বলেন তো? কোনো জায়গা থেকে ইনফরমেশন বাদ পড়ার সুযোগ নেই। তো দেখেন, আশা করি ক্লিয়ার এটা। এখন দেখেন সাবজেক্টের পজিশন, তাহলে বললাম সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব সিঙ্গুলার, প্লুরাল সাবজেক্ট, ভার্ব প্লুরাল, তাই না? আশা করি ক্লিয়ার। এখন একটা ইনফরমেশন দিই, যেহেতু আপনারা এই ক্লাসটায় যেহেতু বেসিকের একটা বিষয়, যদি নাউন সিঙ্গুলার থাকে, খেয়াল করেন, নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে, নাউন প্লাস এস বা ইএস, তাহলে নাউনটা কী হয়ে যাবে বলেন তো? নাউনটা হয়ে যাবে প্লুরাল। আর যখন ভার্ব প্লাস এস অথবা ইএস যুক্ত থাকবে, তখন এই যে ভার্ব প্লাস ইএস, এটা কিন্তু এস ভাইয়া, এটা এস। আচ্ছা আমি একটু মুছে দিই একটু আপনাদের জন্য, স্পষ্ট করে লিখে দিই, ইএস, ঠিক আছে? তাহলে ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত থাকবে, তখন এই ভার্বটা হয়ে যাবে কি বলেন তো? প্লুরাল? না না না, ভার্বটা হয়ে যাবে কি ভাইয়া? সিঙ্গুলার। সিঙ্গুলার। অর্থাৎ নাউনের সাথে যখন এস অথবা ইএস যুক্ত থাকবে, তখন নাউনটা প্লুরাল। ভার্বের সাথে যখন এস অথবা ইএস যুক্ত থাকবে, তখন ভার্বটা কি? সিঙ্গুলার। ঠিক উল্টো, দুইটা দুই মেরুতে। আমি একটা উদাহরণ দিই আপনাদের জন্য। দেখেন আমি যখন বয় যুক্ত করলাম, বয়, দেখেন তো বয় কি ভাইয়া? নাউন না? তাহলে নাউন। এখন এই বয়ের সাথে যখন আমরা, ধরেন আমি এস যুক্ত করলাম, বয়েস, তাহলে দেখেন তো নাউনটা কি হয়ে যাবে? এই যে নাউন, মেইন নাউন কোনটা? বয়, এর সাথে কি যুক্ত হয়েছে? এস। তাহলে নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে নাউনটা কি? প্লুরাল। নাউনটা কি বলেন তো? এই যে নাউনটা বললাম আমরা, নাউনটা কি? প্লুরাল নাউন। তাহলে এই যে বয়েস, এটা কী ভাই বলুন তো? এটা প্লুরাল নাউন। আর যখন ভার্বের সাথে, ধরেন আমি গো বললাম, গোর সাথে যখন ইএস, গোজ যুক্ত করছি, তাহলে এটা কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? সিঙ্গুলার হয়ে যাবে। কারণ কি বললাম ভাইয়া? এই যে ভার্বের সাথে যখন এস অথবা ইএস যুক্ত হবে, তাহলে ভার্বটা কি? সিঙ্গুলার। আমরা অবশ্যই নাউনের ক্লাসে এবং হলো ভার্বের ক্লাসে আরও ডিটেলসে আমরা এগুলো শিখবো। জাস্ট আপাতত এইটুকু লিখে রাখেন, এই শর্টকাটটা, যে নাউনের সাথে এস বাই এস, নাউন প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস, ভার্ব সিঙ্গুলার। আশা করি ক্লিয়ার। তো এইখানেও একটা উদাহরণ দিয়ে দিয়েছি, দেখেন হি রানস ফাস্ট। এই যে রানস, এটা সিঙ্গুলার ভার্ব, আবার দে রান সাবজেক্ট প্লুরাল হয়েছে, ভার্ব প্লুরাল হয়ে গেছে। আমরা ভার্বের ক্লাসে খুব ডিটেলস শিখবো, সিঙ্গুলার ভার্বগুলো কোনগুলো, প্লুরাল ভার্বগুলো কোনগুলো, সব কিছু। এখন দেখেন সাবজেক্ট আইডেন্টিফিকেশন শর্টকাট, অর্থাৎ আমরা কীভাবে সাবজেক্টটা বের করবো। প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা প্রথমেই যে কাজটা করবো, মেইন ভার্বকে আইডেন্টিফাই করবো, তারপর ভার্বকে প্রশ্ন করব হু দ্বারা। হু মানে কি বলেন তো? কে অথবা কারা দ্বারা প্রশ্ন করব। তারপর হট, কি দিয়ে প্রশ্ন করব। ক্লিয়ার? কি দিয়ে প্রশ্ন করব কখন? ভার্ব যখন দেখব বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব, তখনই আমরা কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বের করতে পারবো। এবার আসি আমরা, যেহেতু আমাদের সাবজেক্ট নিয়ে খুব ডিটেলসে, দেখেন কত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছি। তো এবার আমরা আসি প্রেডিকেট নিয়ে আলোচনা করি। দেখেন একটা সেন্টেন্সে মূলত 5টা মৌলিক যে উপাদান থাকে বললাম, এই মৌলিক উপাদানগুলো 2টা অংশে ভাগ করে। একটা হলো সাবজেক্ট অংশ, তাহলে এই যে বললাম সাবজেক্ট অংশ আমাদের শেষ, এখন আসে কি? প্রেডিকেট অংশ। এই প্রেডিকেট অংশটি আমরা একটু আলোচনা করি। দেখেন প্রেডিকেট কি? প্রেডিকেট হলো বাক্যের সেই অংশ যা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। অর্থাৎ প্রেডিকেট হলো সাবজেক্ট পরবর্তী যা কিছু আছে। অর্থাৎ এইখানে আমি জাস্ট একটা উদাহরণ দিই, ধরেন আমরা হি রানস ফাস্ট, তাহলে এখানে সাবজেক্ট কি বলেন তো ভাইয়া? এখানে সাবজেক্ট হলো হি। তাহলে এই সাবজেক্ট ব্যতীত বাকি যা আছে, এই যে ভার্ব থেকে বাকি যা আছে, শুধু এখানে না, মানে রান ফার্স্ট এখানে না, আরও যদি কিছু থাকে, সবগুলো প্রেডিকেটের অংশ। ক্লিয়ার? প্রেডিকেট মানে হলো সাবজেক্ট ব্যতীত বাক্যে যা কিছু আছে সেটাই কি? প্রেডিকেট। আর যদি সংজ্ঞা হিসেব করি, প্রেডিকেট হলো বাক্যের সেই অংশ যা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিছু বলবেও। তাহলে সাবজেক্ট সম্পর্কে কী বলে? ভার্ব বলে, অবজেক্ট বলে, তাই না? অ্যাডভার্ব বলে, সব কিছু তো। এখন দেখেন এক্সাম্পল আমরা যদি দেখি, এখানে আমি একটু এক্সাম্পল এখানে আপনাদের দেখাইলাম এইমাত্র, আবার একটু দেখাই দিই। যেন হি, দুঃখিত, রহিম প্লেস ফুটবল। কি বলছি ভাইয়া? রহিম প্লেস ফুটবল। রহিম প্লেস ফুটবল। আমি একটু মুছে দিই, এটা একবারেই হয়ে গেল, অন্য কালার দিই। আচ্ছা হ্যাঁ, রহিম প্লেস ফুটবল। তাহলে দেখেন এখানে সাবজেক্ট কি? প্রশ্ন করেন কে ফুটবল খেলে? রহিম খেলে। আমরা বললাম না সাবজেক্ট বের করবো কে বা কারা দিয়ে, তাহলে কে ফুটবল খেলে? রহিম ফুটবল খেলে, তাই না? তাহলে রহিম ফুটবল খেলে। তাহলে এই রহিম কী ভাই বলেন তো? সাবজেক্ট। তাহলে এইখানে প্লেস ফুটবল, এই যে প্লেস ফুটবল, এটা হলো প্রেডিকেট। কারণ এই যে রহিম ব্যতীত, রহিম কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ব্যতীত বাকি যে অংশ আছে, দেখেন বাকি যে অংশ আছে কি? এই যে প্লেস ফুটবল, তাহলে এটা কি? প্রেডিকেট। আমি পি দিয়ে প্রেডিকেট বোঝাচ্ছি। আবার দেখেন দ্য বয় ইজ রিডিং এ বুক। কে বই পড়তেছে?
দ্য বয় ছেলেটি, তাহলে এখানে সাবজেক্ট কি, এই যে দ্য বয়, তাহলে এটা কি ভাই বলুন তো, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পরবর্তী যা কিছু থাকবে, ইজ রিডিং এ বুক, এই চারটা ওয়ার্ডই কি প্রেডিকেটের অংশ। ক্লিয়ার? তাহলে ইজ রিডিং এ বুক এটা কি প্রেডিকেট। তাহলে প্রেডিকেট শর্টকাট কি ভাইয়া, সাবজেক্ট ব্যতীত বাক্যে যা কিছু থাকবে এটাই হবে কি প্রেডিকেট। এটা হলো সাবজেক্ট, বাকিটা কি প্রেডিকেট। ক্লিয়ার? এখন এই যে প্রেডিকেট অংশে কী কী থাকে বললাম, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, তাই না? আবার থাকে কি অ্যাডভার্ব থাকে, আরও কিছু থাকে, ভার্ব থাকে। তাহলে ভার্বের ক্লাস তো আমরা করবো না এখানে, ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব এই সব কিছু আমরা ভার্বের ক্লাসে শিখবো। আমরা আজকে শিখবো অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ার বা মডিফায়ার। এখন দেখেন সাবজেক্ট ভার্সেস প্রেডিকেট, জাস্ট এক পলকে দেখে নিই। আমরা যেহেতু বলেই দিয়েছি এইমাত্র যে রাম ইটস অ্যান আপেল, রাম একটা আপেল খায়। তাহলে রাম কে খায়, রাম খায়। তাহলে এখানে সাবজেক্ট কি রাম, তাহলে রাম সাবজেক্টের অংশে, বাকি অংশ থাকে দেখেন ইটস অ্যান আপেল, এখানে যে ইটস অ্যান আপেল এইটা হলো প্রেডিকেট। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক, তাহলে সাবজেক্ট কি বলেন তো চিলড্রেন, তাহলে চিলড্রেন সাবজেক্টের অংশে চলে গেছে, বাকি থাকে কি দেখেন আর প্লেয়িং ইন দ্য পার্ক, তাহলে এই যে আর প্লেয়িং ইন দ্য পার্ক এটা কি প্রেডিকেট অংশ। টু স্পিক দ্য ট্রুথ ইজ ডিফিকাল্ট, খেয়াল করেন এখানে এইটা আমাদের একটু কনফিউশন জায়গা তৈরি করে যে ভাই এখানে সাবজেক্ট নির্ণয় করা কঠিন। ভাই এখানে সাবজেক্টটা কিন্তু এই যে ফ্রেজ টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলা ইজ ডিফিকাল্ট, কঠিন, সত্য কথা বলা কঠিন। এটা মিথ্যা কথা না, এটা তো সত্যই, সত্য কথা যে বলবে সেই মানে বিপদে পড়বে, এই জন্যই তো আসলে কঠিন, তাই না? যেমন আমাদের ওসমান হাদি ভাই মারা গেছে সত্য কথা বলতে, এই জন্যই তো, তাই না? যদি উনি আপনারা জানেন যদি তেল মর্দন করতো বা কারো চেটে দিত, মানে কথাটা আইরনি করে বলছি, মানে কারো কথা মতো চলতো বা কারো আপনার সার্ভ করতো মানে এমবিশন, তাহলে আর মরতো না। আল্লাহ তাআলা ভালো মানুষগুলোকে নিয়ে যায়, বুঝছেন? তো যাই হোক, তো সত্য কথা বলা আসলেই কঠিন। টু স্পিক দ্য ট্রুথ ইজ ডিফিকাল্ট, সত্য কথা বলা কঠিন। তাহলে এই যে টু স্পিক দ্য ট্রুথ, এই যে বললাম টু স্পিক দ্য ট্রুথ, এটা কিন্তু সাবজেক্টের অংশ, কারণ ভার্বের পূর্ববর্তী যেটা থাকে সেটাই তো সাবজেক্ট, তাই না? ভার্ব কোনটা দেখেন তো ইজ, তাহলে ভার্বের পূর্ববর্তী যেটা থাকবে সেটা কি সাবজেক্ট। তাহলে টু স্পিক দ্য ট্রুথ এটা কি সাবজেক্ট অংশে, ইজ ডিফিকাল্ট, এই যে ইজ ডিফিকাল্ট এইটা কি প্রেডিকেট অংশ। আশা করি ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভাইয়া তো আছে সব কিছু সলভ করে দেবে ইনশাআল্লাহ। এবার আসি অবজেক্ট, খেয়াল করেন অবজেক্টটা কি, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়ার কার্য সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। খুবই একটা গ্রামার ভাষা, এটা গ্রামার ভাষায়, বুঝতে পারছেন? কর্তা যাকে অবলম্বন করে, ঠিক আছে, কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়ার কাজ সম্পাদন করে বা ক্রিয়ার কাজ যার উপরে বর্তায় সেই হলো কি অবজেক্ট। তো আমরা এত সংজ্ঞা তো মনে থাকবে না, বাক্যের মূল ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব অথবা কাকে দিয়ে, হোয়াট অথবা হুম, হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটাই কি, যে উত্তরটা পাবো সেটাই হলো অবজেক্ট। তাহলে কি করবো ভাইয়া, ভার্বকে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করবো, হট অথবা হোম দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটাই কি অবজেক্ট। যেমন আমরা দেখি, উদাহরণ দেখি, আই ইট রাইস, এখন এখানে ভার্ব কোনটা বলেন তো ভাইয়া, এখানে ভার্ব হলো ইট, খাই, তাই না, বা খাওয়া। তাহলে কে খায় প্রশ্ন করেন, আমি খাই, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই, কি খাই, কি খাই, রাইস ভাত খাই, কি খাই, এই যে কি দিয়ে প্রশ্ন করছি, কি খাই, ভাত খাই, তাহলে কিটা কি বলেন তো ভাইয়া, এই রাইসটা কি, রাইসটা এখানে অবজেক্ট। আশা করি ক্লিয়ার, যে প্রশ্ন করছে আমি কি খাই, উত্তর হলো রাইস, এখানে রাইস হলো অবজেক্ট। খুব সুন্দর। এখন অবজেক্ট আবার দুই প্রকার, কয় প্রকার ভাইয়া, অবজেক্ট মূলত দুই প্রকার, সেটা কি, একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনটা, ডিরেক্ট অবজেক্টগুলো, যে অবজেক্টগুলো, আচ্ছা একটা বিষয় বলি আপনাদের, এখানে একটু জিনিস দেখায় ওইটা বলার আগে, অবজেক্ট হিসেবে পার্টস অফ স্পিচ, আসলে কোন কোন পার্টস অফ স্পিচ অবজেক্ট হতে পারে, তাই না, এটা তো জানা উচিত। আমরা এইমাত্র শিখে আসলাম যে দুঃখিত একটু নাউন না, এটা সাবজেক্ট হবে এখানে। সাবজেক্ট খেয়াল করেন, সাবজেক্ট কেবলমাত্র কি হতে পারে, নাউন বা প্রোনাউন বলে আসলাম না, ঠিক একইভাবে অবজেক্টের কথা যদি বলি, অবজেক্টও ভাইয়া কেবলমাত্র দুইটা জিনিস হতে পারে, সেটা কি, এই যে নাউন বা প্রোনাউন, এই দুইটা পার্টস অফ স্পিচ ব্যতীত অবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। অর্থাৎ আপনার যদি সাবজেক্ট হতে হয় কোনো জিনিস, কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট আসে, সেই সাবজেক্টটা অবশ্যই হয় নাউন হবে নয়তো প্রোনাউন হবে। আবার কোনো সেন্টেন্সে যদি আপনার অবজেক্ট আসে, সেই অবজেক্টটা হয়তো নাউন পার্টস অফ স্পিচ আসবে নয়তো প্রোনাউন, অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না। ক্লিয়ার, নোট ডাউন করে রাখুন। তাহলে এই যে বললাম পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউন, দেখেন এখানে আই বট এ বুক, আমি কিনেছি, কি কিনেছি, বট, বাই এর পাস্ট ফর্ম কি বট, আই বট আমি কিনেছি, কি কিনেছি, এ বুক একটি বই কিনেছি, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, বুক এটা কি নাউন, তাই না। শি কল্ড হিম, সে তাকে ডেকেছিল,
সে তাকে ডেকেছিল। তাহলে এই যে হিম, এটা কি প্রোনাউন, তাই না? তাহলে এটা কি উপর একটা নাউন, তাহলে পার্টস অফ স্পিচ হলে নাউন বা প্রোনাউন। এছাড়াও কিছু হতে পারে, যেমন জিরান, জিরান কিন্তু সাবজেক্ট হতে পারে আবার অবজেক্ট হতে পারে, তাই না? আবার ইনফিনিটিভ, এই যে দেখেন আই এনজয় রিডিং, কি উপভোগ করো? রিডিং মানে কি পড়া। তারপর দেখো আই ওয়ান্ট, আমি চাই, কি চাই? টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে, কি চাই? ইংলিশ শিখতে চাই, ঠিক আছে? ক্লোজ, কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা অবজেক্টগুলো বের করে ফেলতেছি। ক্লোজ, আই নো, আমি জানি, কি জানি? দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি, কি জানি? সে যে সৎ, সেটা আমি জানি। বুঝতে পারছেন? ফ্রেজ, আই লাইক টু প্লে ফুটবল, আমি পছন্দ করি, কি পছন্দ করো? টু প্লে ক্রিকেট, টু প্লে ফুটবল, টু প্লে ব্যাডমিন্টন। তাহলে কি পছন্দ করো? ফুটবল খেলতে পছন্দ করি। তাহলে এই যে বললাম জিরান্ড, ইনফিনিটিভ, ক্লোজ, ফ্রেজ, নাউন, প্রোনাউন, এখানে শুধুমাত্র আমি বলি সাবজেক্ট যে যে পার্টস অফ স্পিচ বা যে যে বিষয়গুলো সাবজেক্ট হতে পারে, অবজেক্টও ঠিক সেগুলোই হতে পারে। শুধুমাত্র ওইখানে আমরা শিখে আসলাম যে দি প্লাস অ্যাডজেক্টিভ, এইটা শুধুমাত্র অবজেক্ট হতে পারে না, বাকি যা আছে সবই সেম। ক্লিয়ার? এটুকু মাথায় রাখবেন। এবার আসি আমরা অবজেক্টের প্রকারভেদটা, যেটা বলছিলাম ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মূলত হলো ভাইয়া বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ সরাসরি ভার্বের কাজ গ্রহণ করে, যা সরাসরি কি প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ ভার্বকে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন, আবার বলি ভার্বকে আপনারা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, সেটাই হলো মূলত ডিরেক্ট অবজেক্ট। আবার বলি ভার্বকে কি দিয়ে, হট, হট, WHAT, হট দিয়ে প্রশ্ন করে যেই উত্তরটা পাবেন সেটাই হলো ডিরেক্ট অবজেক্ট। এবং হট দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট আসে না, সেটা আসে কি বস্তুবাচক অবজেক্ট। এখানে দেখেন সি বট এ ফলোয়ার, সে একটি ফুল কিনলো। এখন বট মানে কি বাই, তাহলে কিনলো, সে কি কিনলো? কি কিনলো? আমরা বলতে পারবো সে মানুষ কিনলো? বলতে পারবো? বলেন না, কারণ ব্যক্তি আসে না কি দিয়ে প্রশ্ন করলে। কি কিনলো? ফুল কিনলো। ফুল কি একটা বস্তু না ভাইয়া? অবশ্যই বস্তু। আবার দেখেন ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক, কারোর জন্য বা কারোর প্রতি ভার্বের কাজ নির্দেশ থাকলে সেটাই হলো ব্যক্তিবাচক অবজেক্ট। অর্থাৎ যা কাকে প্রশ্নের উত্তর দেয়, অর্থাৎ ভার্বকে আপনারা কাকে দিয়ে প্রশ্ন করবেন, অর্থাৎ হুম দিয়ে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন। হি গেভ মি এ বুক, তাহলে দেখেন হি গেভ দিয়েছিল, কাকে দিয়েছিল? প্রশ্ন করেন ভার্বকে, কাকে দিয়েছিল? হুম দিয়ে প্রশ্ন করেন, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে মি দ্বারা কি কুত্তা, মানে কুত্তা বলতে কুকুর বোঝাচ্ছি, কুকুর গরু ছাগল বোঝায় না, কুকুর মানে মি দ্বারা মানুষ কি বোঝাচ্ছে। তাহলে পার্সোনাল অবজেক্টগুলো আপনার জানতে হবে, তাই না? পার্সোনাল অবজেক্টগুলো কী কী, যে মি, আজ, তারপর হলো ইউ, আমরা প্রোনাউনের ক্লাসে শিখবে এগুলো। তারপর হলো দে, তারপর হলো কি ই, মি, আজ, ইউ, দেম, তারপর হলো হিম, ঠিক আছে, হার, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ এগুলো দ্বারা ব্যক্তিবাচকই বোঝায়, মানে ব্যক্তিকে বোঝায়, মানে মানুষকে বোঝায়। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট কি ভাইয়া? যে অবজেক্টগুলো মানে ব্যক্তিবাচক, মানে মানুষকে বোঝায়। আর আমরা ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, সেটাই হলো কি ইনডিরেক্ট অবজেক্ট। আর ডিরেক্ট অবজেক্ট কি? ডিরেক্ট অবজেক্ট হলো সেটাই যেটা আমরা কি দিয়ে প্রশ্ন উত্তর পাবো। এখন প্রশ্ন আসে যে ভাইয়া ভার্বে মানে একটা বাক্যে কি একটা অবজেক্টই থাকে? না, একটা বাক্যে দুইটা অবজেক্টও থাকতে পারে, একটা অবজেক্টও থাকতে পারে। এইখানে যেমন দেখেন সি বট এ ফলোয়ার, সে কি কিনেছিল? একটি ফুল কিনেছিল, এখানে একটা অবজেক্ট, তাই না? এই যে ফলোয়ার একটা অবজেক্ট। এখন এইখানে দেখেন হি গেভ মি এ বুক, সে আমাকে দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। এটা কি ভাই বলুন তো? এটা হলো আইও, মানে ইনডিরেক্ট অবজেক্ট। আর এ বুক কি দিয়েছিল? একটি বই দিয়েছিল, এটা কি ডিও, মানে ডিরেক্ট অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট। এখন বাক্যে যদি দুইটা অবজেক্টই থাকে তাহলে কোনটা আগে নেবেন? প্রশ্ন আসতে পারে না? অবশ্যই আসবে। তাহলে শর্টকাটটা লিখে রাখেন, বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে প্রথমে আপনারা নেওয়ার চেষ্টা করবেন না নিবেন ইনডাইরেক্ট অবজেক্ট আইও, আইও দ্বারা ইনডাইরেক্ট অবজেক্ট বোঝাচ্ছি। আর পরবর্তীতে রাখবেন ডিও, মানে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচকটা আগে দিবেন, পরে বস্তুবাচকটা। যেমন হি গেভ, সে দিয়েছিল, কাকে মানে সে দিয়ে, গেভের থেকে দেওয়া, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে এই যে এটা কি ভাই বলুন তো? এই যে কাকে দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাই? ইনডাইরেক্ট অবজেক্ট পাই, তাই না? তাহলে ইনডাইরেক্ট অবজেক্টটা কি আগে দিছি। তারপর কি দিয়েছিলাম? এই যে কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়া, তাহলে এটা কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে কি পাই দিয়েছিল? একটি বই, তাহলে ডিরেক্ট অবজেক্টটা পরে বসাইছি। এখন আপনার মনে হতে পারে যে না ভাই আমি আগে বস্তুবাচকটা দেবো, ভালো কথা দিন, সমস্যা নেই তো। তাহলে শুধু মাত্র কাজ করতে হবে কি, যে ইনডাইরেক্ট অবজেক্টটা যখন আপনি পরে বসাবেন, কি বলছি ভাইয়া? ইনডিরেক্ট অবজেক্টটা যখন, এখানে একটু মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, আপনারা এই যে ডিরেক্ট অবজেক্টটা, এই যে ডিরেক্ট অবজেক্টটা আগে আসবে। ক্লিয়ার? আপনারা যখন এই যে এখানে আমি একটু কারেকশন করে নেব, আপনি যখন ডিরেকশন অফ মানে ডিরেক্ট অবজেক্টটা আগে দিবেন, এর পরবর্তীতে যখন আপনি ইনডিরেক্ট অবজেক্টটা দিতে যাবেন, কি বললাম ভাইয়া? আপনি যখন বস্তুবাচক অবজেক্টটা, এখানে কিন্তু দেখেন মি ব্যক্তিবাচক অবজেক্ট, আপনি ধরেন বুক এইটা আগে দেবেন, হি গেভ এ বুক, ঠিক আছে, এই মি পরে দেবেন। তাহলে কি করতে হবে ভাইয়া? এই যে ইনডিরেক্ট অবজেক্টটা আছে, অর্থাৎ এই যে
হিম, এটা কি ইনডাইরেক্ট অবজেক্ট না ব্যক্তিবাচক অবজেক্ট? এই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে আপনাকে কি করতে হবে, টু বা ফর বসাতে হবে। ক্লিয়ার? আমি এটা টাইপিং মিস্টেক হয়েছে, মানে এই যে ডিও মানে ডিরেক্ট অবজেক্টটা এখানে আসবে, ঠিক আছে? আমি এটা মুছে আপনারা ঠিক করে দিই, আপনারা হয়তো অনেকেই কনফিউশন এখনো। আমি একটু মুছে ঠিক করে দিচ্ছি। এখানে ধরেন আপনারা প্রথমে ডিরেক্ট অবজেক্ট, কি বলছি ভাইয়া? প্রথমে আমি আরও মিস্টেক, এত ঘনকালি। প্রথমে ধরেন আপনারা ডিরেক্ট অবজেক্টটা দিবেন প্রথমে, ঠিক আছে? এখানে কিন্তু আইও মানে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এর পরবর্তীতে যখন আপনি এই যে ইনডাইরেক্ট অবজেক্টটা পরে দিতে চান, ধরেন আমি ইনডাইরেক্ট অবজেক্টটা পরে দেবো এখানে, তাহলে কি করতে হবে, মাঝে আপনার এই যে টু প্রিপোজিশন অথবা ফর, এই দুইটার যে কোনো একটা আনতে হবে। আর পরবর্তীতে কি করতে হবে, আইও। ক্লিয়ার? অর্থাৎ আপনি বস্তুবাচক অবজেক্টটা আগে দিতে চাইলে আর পরবর্তীতে যখন ব্যক্তিবাচক অবজেক্টটা দেবেন, তাহলে দুইটা অবজেক্টের মাঝে আপনার টু বা ফর আনতে হবে। দেখেন, শি গেভ এ গিফট, সে কি দিয়েছিল, একটি গিফট উপহার দিয়েছিল, তাহলে এটা কি বস্তুবাচক না? অবশ্যই। তাহলে বস্তুবাচক অবজেক্ট আগে যেহেতু দিয়েছেন, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটা পরে বসাইছেন, তাহলে এই দুইটা অবজেক্টের মাঝে হয় টু প্রিপোজিশন নয়তো ফর প্রিপোজিশন, যে কোনো একটা বসাতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসি যে ভার্বের অবজেক্ট বসে তাকে, এইটা হলো আপনার শর্টকাট একটা নোট করে রাখেন। আমরা ভার্বের ক্লাসে শিখবো যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? তো এখন আপাতত জাস্ট এটা মাথায় রাখেন যে যে ভার্বের পর অবজেক্ট বসে সেটাই কি ভাইয়া, ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আর যার পরে অবজেক্ট বসে না সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো এবার আসি আমরা একটু দেখি এখানে ফ্যাক্টাটিভ অবজেক্ট কি কি ভাইয়া, ফ্যাক্টাটিভ অবজেক্ট। তাহলে দেখেন ফ্যাক্টাটিভ অবজেক্টটা কি। আমরা দুইটা অবজেক্ট বললাম প্রকারভেদ, এছাড়াও কিছু ফ্যাক্টাটিভ ভার্বের পরে যে ভার্ব অবজেক্টটা আসে সেটাকে আবার ফ্যাক্টাটিভ অবজেক্ট বলে। আবার আরেকটা অবজেক্ট আছে আপনার যে আমরা কগনেট অবজেক্ট, ঠিক আছে? কিছু কিছু ভার্ব আছে যেগুলো কগনেট অবজেক্ট বলা হয়। এই যে কগনেট অবজেক্ট আমরা প্রত্যেকটাই শিখবো, চাপ নেই। তো দেখেন এইখানে যেটা বললাম আমরা, সাধারণত ফ্যাক্টরিটিভ অবজেক্ট সাধারণত ট্রানজিটিভ ভার্বের একটি মাত্র অবজেক্ট গ্রহণ করে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, ট্রানজিটিভ ভার্ব যেটা বললাম। কিন্তু কিছু নির্দিষ্ট ভার্ব আছে সেগুলোর ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে একটি অবজেক্ট থাকার পরও বাক্যের অর্থ অসম্পূর্ণ দেখা যায়, সেই অর্থ পূরণ করার জন্য অতিরিক্ত দ্বিতীয় অবজেক্টটি আনতে হয়, তাকেই ফ্যাক্টরিটিভ অবজেক্ট বলে। অনেক লেখা, তাই না? অনেক লেখা না? অবশ্যই লেখা, কিন্তু আমাদের অত কিছু দরকার নেই। মাথায় রাখবেন, যখন কোনো ট্রানজিটিভ ভার্ব একাধিক অবজেক্ট গ্রহণ করে, খাতা মাথায় রাখেন, ভালো করে মাথায় রাখেন, যখন কোনো ট্রানজিটিভ ভার্ব, তাহলে ভার্ব তো একমাত্র ট্রানজিটিভ ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব তো অবজেক্ট নিতে পারে না, তাই না? তাহলে যখন কোনো ট্রানজিটিভ ভার্ব একাধিক মানে কি, একের অধিক অবজেক্ট গ্রহণ করে, আমি একটু কারণে একের অধিক অবজেক্ট গ্রহণ করে এবং দ্বিতীয় অবজেক্টটি, খেয়াল করেন, দ্বিতীয় অবজেক্টটি প্রথম অবজেক্টটির পরিচয় বা পরিপূরক, দ্বিতীয় যে অবজেক্টটা বসবে সেই অবজেক্টটা প্রথম অবজেক্টটার পরিচয় দেয় অথবা পরিপূরক একই, তাহলে ওই যে পরিপূরক মানে হলো ইংরেজি কমপ্লিমেন্ট, পরিপূরক হিসেবে কাজ করে ওই যে দ্বিতীয় অবজেক্টটা বসবে না, ওই দ্বিতীয় অবজেক্টই হলো ফ্যাক্টরিটিভ অবজেক্ট। আচ্ছা, উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ফ্যাক্টরিটিভ অবজেক্ট চেনার উপায় সেটা একটু দেখে নিই। বাক্যে দুটি অবজেক্ট থাকে, প্রথমটি সাধারণ ব্যক্তিবাচক নাম মানে ব্যক্তিবাচক হয় সাধারণত, এবং দ্বিতীয়টি সেই ব্যক্তির একটি উপাধি বা পরিচয় হয়। কথা বুঝছেন? এই যে বলে আসলাম এইখানে যেটা, যে প্রথম অবজেক্টটা মানে থাকবে, ভালো কথা, পরের মানে দ্বিতীয় যে অবজেক্টটা বলবে সেটা প্রথম অবজেক্টেরই পরিচয় বা পরিপূরক হিসেবে কাজ করে। তাহলে প্রথম অবজেক্টটা থাকবে একটা নামবাচক অবজেক্ট থাকবে ব্যক্তিবাচক, সেই ব্যক্তিবাচক অবজেক্টের যে দ্বিতীয় অবজেক্টটা বসবে সেই অবজেক্টটা ওই প্রথম অবজেক্টেরই কী থাকবে, পরিচয় হিসেবে দেবে বা উপাধি বহন করবে। আর দ্বিতীয় অবজেক্টটি ছাড়া বাক্যটি অর্থহীন বা অসম্পূর্ণ মনে হয়। এটা হলো ফ্যাক্টরিটিভ অবজেক্টের কাজ। দেখেন এইখানে জাস্ট একটা উদাহরণ দেখেন, উই মেড হিম ক্যাপ্টেন। খেয়াল করেন, উই মেড মানে কি, বানিয়েছি। কাকে বানিয়েছো? তাকে বানিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে না, কি বানিয়েছি ভাইয়া বলেন? আমরা বলি না যে তাকে চেয়ারম্যান বানিয়েছি, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচন করছি মানে নির্বাচিত করছি, অথবা তাকে আমরা সিয়ার বানিয়েছি, বলি না? অবশ্যই বলি। তাহলে দেখেন, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি, কি বানিয়েছি? ক্যাপ্টেন বানিয়েছি। দেখেন কথাটা। এখন এইখানে জাস্ট একটু চিন্তা করেন ভাইয়া, এখানে অবজেক্ট কটা, একটু আমি মুছে দিই। এখানে অবজেক্ট কটা দেখেন তো, এখানে অবজেক্ট কটা? উই, এটা কি ভাই বলুন তো? প্রোনাউন। মেড, এটা কি ভার্ব। হিম, প্রোনাউন। কাকে বানিয়েছি? তাকে বানিয়েছি। কি বানিয়েছি? ক্যাপ্টেন। কি বানিয়েছি? ক্যাপ্টেন। তাহলে এটাও অবজেক্ট, এটাও কি অবজেক্ট। আমরা একটু লিখি, এটাও অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট, তাই না? এখন দেখেন তো ভাইয়া, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি, কি বানিয়েছি? ক্যাপ্টেন। আচ্ছা, এই যে হিম, ধরেন একটা ব্যক্তি, এটা খেয়াল করেন, আমি যদিও ছবি আঁকতে পারি না ভাইয়া, এটার জন্য দুঃখিত। ধরেন এই একটা ব্যক্তি, কান টান দিয়ে একটু চোখ দিলাম, একটু এখানে চোখ দিলাম, এই একটু মুখ। আচ্ছা, ধরেন এই একটা ব্যক্তি,
এই ব্যক্তিটাকে আমরা বললাম যে উই, ধরুন এইখানে আমরা এইগুলো হলাম আমরা বললাম উই মেড হিম, আমরা আমরা তাকে বানিয়েছি, কি বানিয়েছি, ক্যাপ্টেন বানিয়েছি, এই ধরেন ক্যাপ্টেন। তাহলে দেখেন এই যে হিম যাকে বলতেছি, যাকে আমরা ক্যাপ্টেন বানিয়েছি, সেই ব্যক্তিটা আর ক্যাপ্টেন দুইটা কি আলাদা জিনিস বলেন তো? না, যাকে বুঝাচ্ছি যে আমরা তাকে বানিয়েছি, যাকে বানিয়েছি সেই তো ক্যাপ্টেন, তাই না? তাহলে দেখেন উই মেড হিম, আমরা বানিয়েছি, কাকে বানিয়েছি, তাকে বানিয়েছি, কি বানিয়েছি, ক্যাপ্টেন বানিয়েছি। তাহলে ক্যাপ্টেন এবং হলো হিম, এই হিম মানে যার কথা বুঝাচ্ছি আমরা, যাকে বানিয়েছি তার সম্পর্কে একটু আলাদা পরিচয় দিচ্ছে, কি বানিয়েছি, ক্যাপ্টেন বানিয়েছি। তাহলে ক্যাপ্টেন কি তার উপদিন একটা বা পরিচয় বহন করে না? তাহলে এখানে বলে দিয়েছি হিম হলো প্রথম অবজেক্ট, এবং যদি আমরা শুধু বলতাম উই মেড হিম, আমরা তাকে বানালাম, তবে প্রশ্ন থেকে যায় কি বানালাম, বাক্যটি অসম্পূর্ণ, তাই না? অর্থ পূরণ করতে ক্যাপ্টেন শব্দটি আনা হয়েছে। এখানে ক্যাপ্টেন হিম একই ব্যক্তি, দুইটা তো আলাদা না, তাই না? যে হিম সেই তো ক্যাপ্টেন, নাকি আমি? এই ক্যাপ্টেনটা কি এই উই আমরা? না, এই ক্যাপ্টেন হলো হিম এখানে, তাই ক্যাপ্টেন শব্দটি ফ্যাক্টরেটিভ অবজেক্ট। অন্যান্য উদাহরণ দেখি, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, এটি চিন্তা করেন, আমরা বললাম তারা তাকে চেয়ারম্যান বানিয়েছে বা চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাহলে দেখেন এই যে হিম আর চেয়ারম্যান দুইটা কি আলাদা জিনিস? বললাম না? তাহলে দুইটা ফ্যাক্টরেটিভ অবজেক্ট হলো একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে, এবং প্রথমটি থাকবে ব্যক্তিবাচক এবং পরেরটি থাকবে ওই ব্যক্তি সম্পর্কে আলাদা একটা পরিচয় বহন করবে বা উপাধি দেবে। তাহলে দে ইলেক্টেড হিম, তাকে নির্বাচিত করলো, কি নির্বাচিত করলো, চেয়ারম্যান নির্বাচিত করলো। তাহলে এই যে হিম, যার ব্যক্তি সম্পর্কে কথা যার সম্পর্কে কথা বলছিস, তাকে আলাদা রকমের একটা পরিচয় দিচ্ছি, বা তারা এই যে হিম এবং চেয়ারম্যান দুইটা আলাদা কিছু না, একই, তাই না? দুইজন তো একই। এই যে ফ্যাক্টরি মানে হিম যে, চেয়ারম্যানও সে। উই নেম দ্য গার্ল শুভা, দেখেন আমরা মেয়েটির নাম রাখলাম, কি রাখলাম, শুভা। তাহলে দেখেন আমরা যে মেয়েটির নাম রাখছি, এই যে ধর মেয়েটির নাম রাখছি, যেই মেয়েটির নাম রাখছি সেই মেয়েটির নামই তো শুভা, তাই না? তাহলে মেয়েটি এবং শুভা দুইটা তো একই বিষয়, তাই না? শুভাও যে আর ওই মেয়েটি একই। আমরা যখন বলবো যে আমার বাচ্চার নাম রাখছি কি, উই নেমড মাই চাইল্ড, আমার বাচ্চার নাম রেখেছি, ধরেন রাখলাম মেহমেদ, সাপোজ। তাহলে মেহমেদ যে আর আমার বাচ্চাটা দুইটা কি আলাদা বিষয়? না, একই তো। যে আমার বাচ্চা তার নামই আমি রেখেছি কি, মেহমেদ। আশা করি ক্লিয়ার। তাহলে ফ্যাক্টরেটিভ অবজেক্ট এবং কিছু ফ্যাক্টরেটিভ ভার্ব আছে, যেমন মেক, ইলেক্ট, ঠিক আছে, নেম, আমরা ভার্বের ক্লাস এগুলো শিখবো। জাস্ট আপাতত এটুকুটাই মনে রাখেন, তাহলেই হবে। তো এবার আসি ফ্যাক্টরেটিভ অবজেক্ট এবং কমন অবজেক্টের মধ্যে পার্থক্য। এখন এটা কারণ কি ভাই, দেখেন আপনারা বলতে পারেন যে ভাইয়া একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, তখন দুইটা অবজেক্ট থাকলে কি পরেরটা মানে ফ্যাক্টরেটিভ অবজেক্ট হবে? না, কারণ দেখেন এখানে কিন্তু দুইটা অবজেক্ট, এই কারণে দ্বিতীয়টা ফ্যাক্টরেটিভ অবজেক্ট হয়েছে। কিন্তু না, সবগুলো হবে না। দেখেন ব্যক্তি ও বস্তু, দেখেন কমন অবজেক্ট আর হলো ফ্যাক্টরেটিভ অবজেক্ট। কমন দুইটা যখন অবজেক্ট থাকবে, দুটি অবজেক্ট সাধারণত ভিন্ন হয়, আর দুটি অবজেক্ট একই ব্যক্তি বা সত্তাকে বোঝায়, একই ব্যক্তিও বোঝাবে বা একই সত্তাকে বোঝাবে। জাস্ট আমি একটু দেখাই এখানে, হি গেভ মি এ বুক, তাহলে দেখেন এই যে হি, এটা কি ভাই বলেন তো, প্রোনাউন, গেভ ভার্ব, তাই না? এখন এই যে দেখেন মি, এটা কি ভাই প্রোনাউন, হি গেভ দিয়েছিল, তাকে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, এটা কি অবজেক্ট না বলেন? তাহলে এটা কি অবজেক্ট। কি দিয়েছিল, একটি বই দিয়েছিল, এটাও কি অবজেক্ট, তাই না? একটা হলো ডিরেক্ট অবজেক্ট, একটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে দুইটা অবজেক্ট বসছে কিনা বলেন? এখন দুইটা অবজেক্ট যেহেতু বসছে, কিন্তু চিন্তা করেন তো ভাইয়া, এই যে আমি, মি অর্থ কী বলেন তো, আমাকে, আর এ বুক একটি বই, এই দুইটা বিষয় কি একই বিষয়? দেখেন তো, সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল, একটি বই দিয়েছিল, দুইটা কি একই বিষয় না দুইটা আলাদা? আমি এবং বই কি আলাদা না বলেন, নাকি এক? আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম যে হি গেভ মি হি গেভ মি এ বুক, তাহলে এই বইটা আর আমি এক বিষয় বলেন? এটা হলো বস্তু, আমি হলাম কি, মানুষ, এবং দুইটার একই সত্তা কি এক, বা দুইটার পরিচয় কি এক? না, বই দ্বারা বই কি বোঝাচ্ছি, তাই না? কিন্তু এইটা একটু দেখেন, দুটি অবজেক্ট একই ব্যক্তি বা সত্তাকে বোঝায়। দেখেন দে ইলেক্টেড হিম, তারা তাকে নির্বাচিত করলো, কি নির্বাচিত করলো, চেয়ারম্যান নির্বাচিত করলো। তাহলে দেখেন আপনারা এই যে হিম, যাকে নির্বাচিত করছে তার নামই তো চেয়ারম্যান, নাকি বলেন? এই হিম এবং চেয়ারম্যান দুইটা ব্যক্তিকে আলাদা, আমরা যাকে চেয়ারম্যান বলতেছি সেই তো হিম, কথা বুঝেন, আমরা যাকে নির্বাচন করছি সেই তো চেয়ারম্যান। উই বললাম, আমরা জাস্ট আমি একটা সাপোজ বললাম যে এই ব্যক্তিটার কথাই বলি, উই ইলেক্টেড হিম সিয়ার, তাহলে যে সিয়ার তাকেই তো আমরা নির্বাচিত করছি, তাহলে এই নির্বাচনটা করছি কি, তাহলে উই ইলেক্টেড হিম, এই যে হিম, ধরেন সিয়ার মানে হলো ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তাহলে এই যে হিম বললাম, যে হিম সেই তো সিয়ার, তাই না? তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে কমন অবজেক্ট, যদি দুইটা অবজেক্ট থাকে এবং দুইটা অবজেক্ট যদি একই একই সত্তাকে বা একই পরিচয় বহন করে, বা একে অপরের পরিপূরক বোঝায় একে অপরের পরিপূরক, মানে হিম দ্বারা যা, ওই যে নাম চেয়ারম্যান বলেন, ক্যাপ্টেন বলেন, আর বা লিডার বলেন, ওই ধরেন উই মেড হিম লিডার হতে পারে না, বা উই ইলেক্টেড হিম লিডার হতে পারে তো। তাহলে ইলেক্টেড হিম, যাকে হিম
মানে যাকে বোঝাচ্ছি সেই তো লিডার। তাহলে যদি একই ব্যক্তি বা সত্তাকে বোঝায় তাহলে আমরা কি বসাবো, তাহলে আমরা বসাবো এটা ফ্যাক্টরিটিভ অবজেক্ট দ্বিতীয়টা। আর যখন দুইটা অবজেক্ট থাকবে বা দুইটা আলাদা বিষয় থাকবে তখন আমরা বুঝাবো দুইটাই কমন অবজেক্ট, সাধারণ অবজেক্ট। তো দেখেন আপনার জন্য একটা কুইজ রাখছি, সেটা হলো কি হি ওয়াজ মেড কিং বাই দেম। মানে দেখেন এখন আমি যদি জিজ্ঞাসা করি ভাইয়া এই বাক্যে ফ্যাক্টরিটিভ অবজেক্ট কোনটা, হি ওয়াজ মেড তাকে নির্বাচিত করা হয়েছিল বা তাকে বানানো হয়েছিল, কিং কি বানানো হয়েছিল, কিং বাই দেম তাদের দ্বারা, এটা প্যাসিভ মোডে আছে। তাহলে এখানে যদি পরীক্ষা আসে আপনাদের হি ওয়াজ মেড কিং তাকে নির্বাচিত করা হয়েছিল বা বানানো হয়েছিল, এখন দেখেন তো এটা যদি আমরা অ্যাক্টিভে চিন্তা করি, একটু অ্যাক্টিভে দেখাই, এখানে কিং হলো ভাইয়া ফ্যাক্টরিটিভ অবজেক্ট। এখন বলতে পারেন ভাইয়া কীভাবে, আমরা দেখাই এটা একটু অ্যাক্টিভ করার চেষ্টা করি। তাহলে বাই দেম, প্রথমে আমরা কী করবো ভাইয়া, অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো তাই না, দে, তারপর কি ওয়াজ মেড, এটা কী করবো মেড, সরি মেড, এম এ ডি মেড, দে মেড, সাবজেক্ট কী হবে অবজেক্ট হবে, দে মেড হিম কী বানাইছিল, কিং। তাহলে দেখেন তো এখানে একটু জাস্ট দেখেন, দে মেড এটা কিন্তু ডি ডি, দে মেড তাকে বানিয়েছিল, কাকে বানিয়েছিল, হিম তাকে বানিয়েছিল, কি বানিয়েছিল, কিং বানিয়েছিল। তাহলে যাকে বানিয়েছে আর কিং একই তো ব্যক্তি তাই না। আমরা বললাম যে সাপোজ রবার্ট ব্রুস্টকে রাজা বানিয়েছি, তাহলে যে রাজা সেই তো রবার্ট ব্রুস বলেন, আবার যে রবার্ট ব্রুস সেই তো রাজা, যে রবার্ট ব্রুস সেই তো রাজা, আবার যে রাজা সেই তো রবার্ট ব্রুস, দুইটা তো আলাদা বিষয় না, একই তো ব্যক্তি তাই না। তাহলে উই মেড হিম কিং, মানে এটা সম্পর্কে আরেকটু তথ্য দিয়ে দিয়েছে এক্সট্রা, যে আমরা তাকে বানিয়েছি কি বানিয়েছি, কিং বানিয়েছি। তাহলে কিং যে আর হিমটাও যে কিংটাও সে, কথা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে এখানে উত্তর দিয়ে দিয়েছি যে এখানে কিং শব্দটি ফ্যাক্টরিটিভ অবজেক্ট, কারণ এটি হি বা হিমের পরিচয়। হি মানে এখানে আমি বলে দিচ্ছি কেন, এই যে হিটা হলো আপনার প্যাসিভ মোডে আছে এই জন্য আপনার বোঝাচ্ছে হির, আর হিমটা হলো এখানে যে এই যে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে গেছে এই জন্য হিম বোঝাচ্ছে। যাই হোক, কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট কী ভাইয়া, কগনেট শব্দের অর্থ সমজাতীয়, কগনেট অর্থই সমজাতীয়। তাহলে সমজাতীয় মানে একটু ভাব আসতেছে না, সমজাতীয় কী কী, যখন কোনো বাক্যের ভার্ব এবং অবজেক্ট, খেয়াল করেন, যখন কোনো বাক্যের ভার্ব বা অবজেক্ট একই উৎস বা একই ধাতু থেকে, ধাতু তো বুঝেন মানে রুট, মানে মেইন শব্দটা, বুঝতে পারছেন, যখন একটা বাক্যের ভার্ব এবং অবজেক্ট একই উৎস বা একই ধাতু থেকে তৈরি হয় তখন সেই অবজেক্টটিকে বলা হয় কগনেট অবজেক্ট। এটি মূলত ভার্বকে ইমফ্যাসিস বা ডিটেলস দেয়, মানে ভার্বকে জোর দেয়, সাধারণত সেম রুট বা মিনিং দিয়ে ভার্ব প্লাস অবজেক্ট তৈরি হয়। মানে মেইন যে কথা বলি আমি সেটা হলো এই যে ভার্বটা থাকবে, এই ভার্বটা মূলত হলো আপনার, আর এই যে অবজেক্টটা, অবজেক্ট মানে কি নাউনটা, ঠিক আছে, এখানে নাউনটা বোঝাচ্ছি, আর এই ভার্বটা, দুইটা ভার্ব, এই যে দুইটা পার্টস অফ স্পিচ একই একই শব্দ থেকে উঠে আসছে। ধরেন আমি আরিফ, জাস্ট এর উদাহরণ দিই একটু খেয়াল করেন, আর এইখানে ধরেন আমার ভাই কাফি, আর এইখানে ধরেন আমার মাদার মানে মা, এম এ মা। তাহলে এই যে ধরেন আরিফও যেই মার সন্তান, কাফিও তো সেই মার সন্তান তাই না। ধরেন আরিফ হলো ভার্ব, এখন আইসা ভার্ব হয়ে গেছে ধরেন, মানে ভার্ব ধরেন আরিফ বিসিএস ক্যাডার, আর এই ধরেন কাফি, কাফি ধরেন ফিল্ম মেকার বা নায়ক সাপোজ, ধরেন একজন অ্যাক্টর। তাহলে ধরেন দুইজনের এখন পরিচয় আলাদা হয়ে গেছে, ধরেন এই ভার্ব মানে কি আমি বোঝাচ্ছি বিসিএস ক্যাডার, আর এই যে অ্যাক্টর মানে বোঝাচ্ছি ধরেন আমরা নাউন বললাম সাপোজ। তাহলে নাউনটাও যে আর হলো ভার্বটা দুইটা আলাদা পরিচয় বহন করছে, কিন্তু এই দুইটাই আসছে কার থেকে, এই যে আমার মা, মানে আমারও মা যে কাফির মাও সে। তাহলে এইখানে এই যে ভার্বটা, এই যে কগনেট ভার্বটাও এরকমের, বা কগনেট অবজেক্টটা একই বিষয়, যে আপনার যে ভার্ব এবং হলো এই যে অবজেক্ট মানে নাউনটা একই শব্দ থেকে চলে আসবে। তাহলে সাবজেক্ট ভার্ব কগনেট অবজেক্ট, এটার স্ট্রাকচার আমরা একটু দেখি। হি ড্রিমড এ ড্রিম, দেখেন এখানে ভার্ব কোনটা বলেন তো, এই ড্রিমড, আর নাউন কোনটা, অবজেক্ট কোনটা, এই যে এটা হলো অবজেক্ট নাউন। তাহলে দেখেন এই যে ড্রিম, মেইন শব্দ কি বলেন তো, ড্রিম। তাহলে ড্রিম এটা নাউন ফর্মও আছে, আবার এটা কি অবজেক্ট ভার্ব ফর্মও ড্রিম, নাউন ফর্মও ড্রিম, মূল রুটটা কি এই যে ড্রিম। তাহলে সে একটি স্বপ্ন দেখেছিল, দেখেন এখানে ড্রিম ক্রিয়া এবং ড্রিম কর্ম মানে কি নাউন একই শব্দ থেকে উৎপন্ন। তাহলে দেখেন হি ড্রিমড এ ড্রিম, সে একটি স্বপ্ন দেখেছিল। আবার দেখেন শি লাফড এ লাউড লাভ, তাহলে দেখেন এই যে লাফ মানে কি হাসা, আর লাফ অর্থ হাসা, একই একটা নাউন একটা ভার্ব, তাহলে একই শব্দ থেকে কি উঠে আসছে তাই না। তাহলে এই ক্রিয়া ভার্ব হিসেবে আসছে। আর এই যে দেখেন এই লাভ, এখন যদি জিজ্ঞাসা করে লাভ কোন অবজেক্ট, বলতে হবে কগনেট অবজেক্ট, কারণ কি এই যে ভার্বের যে ভার্ব যেখান থেকে আসছে অবজেক্টটাও কি সেখান থেকেই আসছে। সে উচ্চস্বরে হাসলো বা জোরে হাসলো, এখানে লাভ এবং লাভ একই মূল থেকে, মানে একই মূল থেকে এসেছে, মানে একই শব্দ থেকে। দে ফট এ ব্রেভ ফাইট, দেখেন সে যুদ্ধ করে একটি সাহসের সাথে যুদ্ধ করলো, ঠিক আছে, সাহসের সাথে লড়াই করছে একই বিষয়। তাহলে ফাইট পাস্ট ফর্ম কি ফট, ফাইট অর্থ যুদ্ধ, এটা নাউনও আবার ভার্বও একই শব্দ থেকে, নাউন ফর্ম আসছে একই শব্দ থেকে কি ভার্ব আসছে। উই স্যাং এ বিউটিফুল সং, তাহলে স্যাং মানে সিং এর পাস্ট ফর্ম কি স্যাং, সিং অর্থ কি গান গাওয়া,
তাহলে সিং SING, ঠিক আছে, SING সিং, আর সং মানে গান, তাহলে সিং এর থেকেই কিন্তু আমরা দেখেন সে সাং সং একই অপরের পরিপূরক মানে সমজাত শব্দগুলো মানে একই শব্দ থেকে কিন্তু উঠে আসছে। তাহলে আশা করি কগনেট অবজেক্টগুলো আপনারা বুঝবেন যে কগনেট অবজেক্টগুলো হলো যে ভার্ব এবং হলো অবজেক্ট মানে কি নাউন বা প্রোনাউন। তাহলে এখানে শুধু নাউনটা আসবে, নাউন এবং ভার্বটা মূল মানে যে রুট একই শব্দ থেকে আসছে। এখানে দেখেন কগনেট অবজেক্ট মূলত ভার্বের পুনরাবৃত্তি বা কাজ ও কর্মের অর্থ একই হয়ে যায়, মানে মেইন বিষয়টা হলো ভার্বের পুনরাবৃত্তি। দেখেন এখানে স্যাং, উই স্যাং, আমরা গান গেয়েছিলাম, তাহলে কি গান গেয়েছিল, একটা বিউটিফুল গান, এই দেখেন আবার গান আসতেছে, তাই না? আবার দেখেন ফাইট, এই ফাইট আছে, ভার্বের পুনরাবৃত্তি, লাভ লাভ, এই যে ড্রিম ড্রিম, তাই না, ভার্বের পুনরাবৃত্তি। এবার আসি রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ যে প্রোনাউনগুলো আছে আমরা প্রোনাউনের ক্লাস শিখবো। রিফ্লেক্সিভ অবজেক্ট হলো এমন অবজেক্ট যা সাবজেক্ট নিজেই ভার্বের কাজ গ্রহণ করছে এবং সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে, অর্থাৎ সাবজেক্ট নিজেই যখন কর্তা এবং অবজেক্ট দুইটাই, কথা বুঝছেন, সাবজেক্ট নিজেই যখন কর্তা এবং অবজেক্ট দুইটাই, তখন আমরা কি করবো ভাইয়া, রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে ব্যবহার করবো এগুলোকে। আর রিফ্লেক্সিভ অবজেক্টগুলো মূলত ব্যবহৃত হয় রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে, মানে যতগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আছে সবগুলো রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফস, ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্ব রিফ্লেক্সিভ অবজেক্ট। আমরা দেখি আই টট মাই সেলফ ফ্রেন্ডস, মানে এটা দেখেন আই টট, এখানে সাবজেক্ট কি বলেন, এখানে সাবজেক্ট হলো আই, তাই না। টিচ থেকে টট, আমি শিখিয়েছি, কাকে শিখেছি, মাইসেলফ, আমার নিজেকেই শিখিয়েছি। কি শিখেছি, ফ্রেঞ্চ মানে ফরাসি ভাষাকে বুঝাচ্ছি, বুঝলেন। তা আমি নিজেই নিজেকে ফরাসি ভাষা শিখিয়েছি। তাহলে দেখেন আই টট, আমি শিখেছি, কাকে শিখেছি, যখন আমি বললাম আমি নিজেকেই নিজে শিখেছি, আবার অথবা আমি নিজেই নিজেকে মারছি, অথবা আমি নিজেই নিজেকে আঘাত করছি, তখন এই যে মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, সেলফ যুক্ত যতগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন আছে সবগুলো কী ভাই বলেন তো, রিফ্লেক্সিভ অবজেক্ট। দেখেন এখানে আই এবং মাইসেলফ একই ব্যক্তি, শেখানোর কাজটি কর্তা নিজের উপরেই মানে সমর্পণ করছে বা সম্পূর্ণ করছে। হি ব্লেমড হারসেলফ ফর দ্য মিস্টেক, সে নিজের উপরেই এই ভুলের জন্য কি করতেছে, দোষারোপ করতেছে, সে নিজেই নিজেকে দোষারোপ করতেছে, তাই না। তারপর দেখেন দে প্রিপেয়ার দেমসেলস, তারা নিজেদেরকে, তারা দেখেন দে প্রিপেয়ার, তারা প্রস্তুত হয়েছিল, কারা প্রস্তুত ছিল, তারা সাবজেক্ট, কাদেরকে প্রস্তুত করছিল, দেমসেলস নিজেদেরকেই প্রস্তুত করছিল। আমরা ভার্ব অবজেক্ট বের করে কি দিয়া, কাদেরকে বা কাকে দিয়ে প্রশ্ন করে, তাই না, কাদেরকে প্রস্তুত করছিল, আমাদের তাদেরকে প্রস্তুত করছিল, তাদের নিজেদেরকে, তাহলে তাদের নিজেদেরকে যখন হয়েছে তাহলে দে প্রিপেয়ার দেমসেলস। আশা করি ক্লিয়ার। শি প্রেড হিমসেলফ, সে নিজেই নিজেকে অহংকার বোধ করাইতেছে, ফর হিজ অনেস্টি, মানে তার সততার জন্য সে নিজেই নিজেকে গর্ববোধ করায়, ঠিক আছে, এইটা বোঝাচ্ছে। তো দেখেন ডিফারেন্স বিটুইন কগনেট এবং রিফ্লেক্সিভ ভার্ব, মেইন কথা হলো এখানে দিয়েছি ভার্ব প্লাস অবজেক্টের মিনিং একই, কগনেট ভার্বটার মানে আবার বলছি কগনেট অবজেক্টের কি, ভার্ব এবং হলো অবজেক্ট এর ভাব মানে মিনিং কিন্তু একই, আর সাবজেক্ট নিজেই ভার্বের কাজ করে রিফ্লেক্সিভ। আর এই যে অবজেক্ট নাউন মানে ভার্ব এবং নাউন সেম রুট থেকে আসে, আর রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যতগুলো আছে সবগুলো কি রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে আসে। যেমন হি ড্রিমড এ ডিরিম, এই ডিরিম এবং এই ডিরিমড একই ওয়ার্ড থেকে আসছে, আর হি টট হিমসেলফ, সে নিজেকে নিজেকে শিখিয়েছে। আমরা জাস্ট একটু এক্সাম্পল দেখি, শি লাফড এ লাউড লাভ অ্যান্ড এনজয়েড হারসেলফ, এই যে হারসেলফ এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর লাফড এ লাউড লাভ, এই লাফড হলো ভাই কগনেট ভার্ব, এই লাউড লাভ এই যে লাভ এটা হলো কগনেট অবজেক্ট। ক্লিয়ার? তো সেম আরও আমি না দেখে এগুলো দেখাইছি আশা করি। তাহলে এখানে দেখেন আমি আরও একটু সামারি দিয়ে দিচ্ছি যে কগনেট অবজেক্ট ভাইয়া ভার্বের পুনরাবৃত্তি, রিফ্লেক্সিভ অবজেক্ট হলো সাবজেক্ট নিজেই অ্যাকশন গ্রহণ করছে, মানে মেন কথা এটা। এবার আসি যেটা বিষয়ে, যে বিষয়টা আমাদের সবসময় বেশি কনফিউশন তৈরি করে, কমপ্লিমেন্ট হিসেবে তো যেগুলো আমাদের ব্যবহার করতে হয়। কমপ্লিমেন্ট, দেখেন কমপ্লিমেন্ট আর অবজেক্টের ভিতরে আমাদের অনেক গরমিল লেগে যায়। বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দগুচ্ছকে কমপ্লিমেন্ট বলে। বুঝছেন? অনেকে বুঝেন নাই কি বললাম, বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দগুচ্ছকে কমপ্লিমেন্ট বলে, এটা গ্রামারের ভাষা। বাট আমি একটা জাস্ট উদাহরণ দিই, মানে শর্টকাটে বুঝাই, যে বাক্যের সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ উভয় হতে পারে, কিন্তু আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য এখানে দিচ্ছি আমরা। এখানে দেখেন খুব সুন্দর করে বুঝিয়ে দেবো সাপ্লাই। তো যেটা বললাম আমরা, কমপ্লিমেন্ট কিন্তু সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ যদি একই ব্যক্তি বা বস্তু হয়, সাবজেক্ট বা ভার্ব পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ যদি একই ব্যক্তি বা বস্তু হয়, অর্থাৎ একে অপরের পরিপূরক হয়, তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। দেখেন এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, খেয়াল করেন প্লেরাইট মানে হলো নাট্যকার, এই প্লেরাইট মানে কি, নাট্যকার। আচ্ছা আমাকে জাস্ট একটু উদাহরণ দেন, আমি একটু হালকা জুম করে দেখাই।
তো দেখেন তো ভাইয়া, শেক্সপিয়ার মানে কি ভাইয়া বলুন তো? একজন নাট্যকার। এই যে প্লেরাইট, আচ্ছা যে ব্যক্তিটা নাট্যকর, আমি ধরেন এই একটা ব্যক্তি আঁকলাম, ধরেন একটা মানুষ একটা, ওর নাম শেক্সপিয়ার, তাহলে যে শেক্সপিয়ার সেই তো এই নাট্যকার, তাই না? দুজন কি আলাদা বিষয়? শেক্সপিয়ার ইজ এ নাট্যকার, শেক্সপিয়ার একজন নাট্যকার। আমি যাকে নাট্যকার বলছি সেই ব্যক্তিটা কি এখানে শেক্সপিয়ার নাকি অন্য কেউ? বলেন। অন্য কেউ না, শেক্সপিয়ার নিজেই তো নাট্যকার, তাই না? এখানে শেক্সপিয়ার ইজ এ নাট্যকার মানে প্লেরাইট, তাহলে যে শেক্সপিয়ার সেই তো নাট্যকার, তাহলে দুইটা কি একে অপরের পরিপূরক না? বলেন। যখন সাবজেক্ট এবং এই যে সাবজেক্ট ভার পরবর্তী যে নাউনটা থাকবে, ভার্বের পরবর্তী, যেখানে ভার্বের পরবর্তী যে নাউনটা থাকবে, সেই নাউনটা সাবজেক্ট এবং ভার পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভটা যখন একে অপরের পরিপূরক হবে, তখন কি এটাকে বলবো কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, কমপ্লিমেন্ট মূলত দুই প্রকার, আমরা আরও ব্যাখ্যা দেবো, চাপ নেই। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যখন কোনো নাউন বা অ্যাডজেক্টিভ সরাসরি সাবজেক্টকে নির্দেশ করে তার পরিচয় বহন করে। অর্থাৎ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট সম্পর্কে কিছু বলে এবং সাধারণত লিঙ্কিং ভার্বের পরে বসে। লিঙ্কিং ভার্বগুলো কোনগুলো আমাদের জানতে হবে না? বলেন। লিঙ্কিং ভার্বগুলো হলো বি ভার্ব, আর হলো ভাইয়া ওই যে লুক, সাউন্ড, ঠিক আছে? এই ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্বের ক্লাসে শিখব। এই ভার্বগুলোর পরে অন্তত সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, অর্থাৎ সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, তারপর হলো কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, এরপরে যে অ্যাডজেক্টিভটা বসবে অথবা যে নাউনটা, এটার পরে যে এখানে থাকবে অ্যাডজেক্টিভ নয়তো কি নাউন, এটা কি বলা হবে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। উদাহরণ যদি দেখি আমরা, এখানে একটা উদাহরণ দেখি। শুভা ইজ আ স্টুডেন্ট, খেয়াল করেন। শুভা, এই ধরেন একটা মেয়ে, আমি বললাম শুভা একজন শিক্ষার্থী, তাহলে এই যে শুভা আর এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, একজন যে শিক্ষার্থী সেই তো শুভা নাকি? বলেন, নাকি আলাদা? আমি বললাম তুমি একজন মিথ্যাবাদী, যে মিথ্যাবাদী তাকেই তো আমি বলতেছি। ধরেন এই ব্যক্তিটা আমি বললাম, ওরে আমি বলতেছি তুমি একজন মিথ্যাবাদী, তা তুমি ইংরেজি কি? ইউ, তাই না? তাহলে ইউ যে, আর এই যে মিথ্যাবাদী, লায়ার, এলাই ইয়ার লায়ার, এই যে লায়ার আর হলো ইউ, এই ব্যক্তিটা কি আলাদা? না, আমি যাকে লায়ার বলতেছি সেই তুমি। যাই হোক, সুবা ইজ এ স্টুডেন্ট, দেখেন এখানে সুবা যিনি, সুবা তিনি স্টুডেন্ট, এখানে যিনি সুবা তিনিই কি স্টুডেন্ট, তাই না? তাহলে একে অপরের কি পরিপূরক কিনা? বলেন, পরিপূরক কিনা? একই তো ব্যক্তি, একই ব্যক্তিকে তো আমি শুভা বলতেছি, আবার একই ব্যক্তিকে স্টুডেন্ট বলতেছি। তাহলে এইখানে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে স্টুডেন্ট এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট, শুভা এখানে সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট সম্পর্কে কি স্টুডেন্ট কথা বলতেছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, ভার্বের পরে বসে, তাই না? এই যে স্ট্রাকচার বললাম সাবজেক্ট, এই যে দেখেন সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, এই যে ইজ, আর হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে ভার্বের পরে বসছে। তাহলে যে শুভ সেই স্টুডেন্ট, আমি বললাম আরিফ ইজ এ টিচার, তাহলে যে টিচার সেই তো আরিফ, নাকি দুইজন আলাদা? আলাদা তো না। আরিফ ইজ এ অনেস্ট পারসন, তাহলে যে অনেস্ট পারসন সেই তো আরিফ, নাকি আলাদা বিষয়? না, একই তো ব্যক্তি। তো দেখেন এইখানে একটা উদাহরণ দিচ্ছি, সুভা লাইকস আইসক্রিম, যিনি সুভা তিনি আইসক্রিম না, তাই আইসক্রিম নাউনটি কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট। দেখেন এইখানে সুভা ইজ এ স্টুডেন্ট, এই স্টুডেন্ট কমপ্লিমেন্ট, বাট এই আইসক্রিমটা কিন্তু কমপ্লিমেন্ট না। কেননা সুভা লাইকস পছন্দ করে, কি পছন্দ করে? আইসক্রিম পছন্দ করে। তাহলে দেখেন তো এই আইসক্রিম এবং সুভা একই ব্যক্তি কিনা? দেখেন, ধরেন এই যে সুভা পছন্দ করে, ধরেন আইসক্রিম, একটা আইসক্রিম, আমি আইসক্রিম আঁকতে পারি না যদিও, ধরেন একটা আইসক্রিম, তাহলে সুভা আর আইসক্রিম কি এক? বলেন না। কিন্তু এই স্টুডেন্ট আর সুভা কিন্তু একই ব্যক্তি, বুঝতে পারছেন? তাহলে যখন মানে ভার্বের পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ এবং ভার্বের পূর্বে থাকা সাবজেক্ট, আবারও বুঝেন, ভার্বের পূর্বে থাকা সাবজেক্ট এবং ভার্ব পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ যখন একে অপরের পরিপূরক হবে, অর্থাৎ একই ব্যক্তি হবে, ক্লিয়ার? একই ব্যক্তি হবে, তখন মানে একই জিনিস হবে, তখনই এটা হবে কি? এটা হবে কমপ্লিমেন্ট। এক্সাম্পল দেখেন, শুভা লুকস স্মার্ট, এইটা দেখেন শুভা লুকস স্মার্ট, শুভাকে স্মার্ট দেখায়, তাহলে যে শুভা তাকেই তো স্মার্ট দেখায়, তাই না? এখানে স্মার্ট শব্দটি শুভা এর অবস্থা বোঝাচ্ছে, তাই এটি হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে এটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন লুকস বললাম না, লুক ভার্ব, এটা কি লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট মূলত লিঙ্কিং ভার্বের পরে বসে, আর অবজেক্ট মূলত ট্রান্সিটিভ ভার্বের পরে বসে, জাস্ট এইটুকু পার্থক্য। তো দেখেন যেটা বললাম, দুঃখিত, হ্যাঁ, শুভা লুকস স্মার্ট, তাহলে দেখেন যে শুভা সেই তো স্মার্ট, বুঝতেছি না? আমি বললাম আরিফ লুকস স্মার্ট, ধরেন এই আরিফ, তাহলে আমি বললাম এ আরিফ, আর স্মার্ট দেখাচ্ছে, আরিফ কাকে স্মার্ট দেখাচ্ছে? এই আরিফকে তো স্মার্ট দেখাচ্ছে। আর আরিফ কার নাম? এই যে আরিফ কার নাম? তার নামই তো আরিফ। আর কাকে স্মার্ট দেখাচ্ছে? তার নামই, তাকেই তো স্মার্ট দেখাচ্ছে, তাই না? তাহলে যে স্মার্ট সেই তো আরিফ, বলেন, নাকি পার্থক্য আছে? দুইটা আলাদা বিষয় না? তাহলে এই জন্য এই লুক স্মার্ট কি ভাইয়া বলেন তো? স্মার্ট একটা কমপ্লিমেন্ট, এটাকে আবার অবজেক্ট বলেন না। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যখন কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বাক্যের অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, ওই অবজেক্ট শব্দটি ওই এবং অবজেক্ট ও ওই শব্দটি একই ব্যক্তি বা বস্তু হয়। কথাটা বুঝিয়ে দিই আরেকবার।
যখন কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বাক্যের অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং অবজেক্ট এবং ওই যে অবজেক্ট সম্পর্কে যে নাউন বা অ্যাডজেক্টিভ বসছে আলাদা করে, ওটা যখন অবজেক্ট এবং ওই নাউন বা অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তু হবে, তখন সেটা হবে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যখন সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে নাউন বা অ্যাডজেক্টিভ বসবে, সেটা হবে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টের পরবর্তীতে অবজেক্ট সম্পর্কে তথ্য দিয়া নাউন বা অ্যাডজেক্টিভ যখন ওই অবজেক্ট সম্পর্কে কথা বলবে, তখন ওই নাউন বা অ্যাডজেক্টিভটা হয়ে যাবে কি, হয়ে যাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা দেখি এটা একটু দেখি, অবজেক্ট সম্পর্কে অবজেক্টের অবস্থা বা পরিচয় বহন করবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং ফ্যাক্টরেটিভ ভার্বের পর বসে, যে শিখে আসলাম ফ্যাক্টরেটিভ অবজেক্টগুলো সবই কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং পরবর্তী যে ভার্ব অবজেক্ট আসবে সেটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। দেখেন এখানে আমি বললাম আই নো হিম অনেস্ট, একটু দেখেন এখানে যেটা বললাম যে আই নো হিম অনেস্ট। তাহলে দেখেন আই নো আমি জানি, কাকে জানি বা কাকে চিনি, তাকে চিনি, ঠিক আছে। এখন দেখেন অনেস্ট সৎ, আমি তাকে চিনি, সৎ হিসেবে চিনি বুঝাচ্ছে। তাহলে দেখেন এইখানে অনেস্ট কার সম্পর্কে কথা বলছে, কে সৎ, আমি, আমার কথা বলছে, আমি চিনি তাকে সৎ হিসেবে, কার সম্পর্কে কথা বলছে, এই সৎ তার সম্পর্কে কথা বলছে, হিম। তাহলে এটা কি অবজেক্ট না বলেন তো ভাইয়া? হিম কাকে চিনি, তাকে চিনি বা তাকে জানি। তাহলে এই যে দেখেন হিম, হিম একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট সম্পর্কে কথা বলছে কি অনেস্ট। এই অনেস্ট তো নো সম্পর্কে কথা বলেনি, বলছে বা আই সম্পর্কে কথা বলেনি, বলছে আমি তাকে সৎ হিসেবে চিনি। তাহলে এই যে বলেন অনেস্ট, এই অনেস্টটা কি ভাইয়া বলেন তো? এই অনেস্টটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ অবজেক্ট সম্পর্কে কথা বলছে। আবার যদি দেখি এখানে উই মেড হিম ক্যাপ্টেন, দেখেন তো উই মেড হিম, তাকে তৈরি করছি, কি তৈরি করছি বা কি বানিয়েছি, ক্যাপ্টেন বানিয়েছে। তাহলে এই ক্যাপ্টেনটা কে বলেন? এই ক্যাপ্টেনটা কি আমরা, উই, নাকি মেড তৈরি করছে এটা? না, এই ক্যাপ্টেনটা কে? এই যে হিম, এই যে যারকে বলছি আমরা, যাকে বানিয়েছি সেই তো ক্যাপ্টেন, তাই না? তাহলে এই ক্যাপ্টেন কার সম্পর্কে কথা বলছে? হিম সম্পর্কে কথা বলছে। তাহলে যখন আপনার অবজেক্ট সম্পর্কে কোনো ওয়ার্ড, নতুন ওয়ার্ড বসে কথা বলবে, এবং এই দেখেন ওই ওয়ার্ড, নতুন ওয়ার্ড এবং অবজেক্টটা একে অপরের পরিপূরক, দুইটা আলাদা বিষয় নয়। যে হিম সেই তো ক্যাপ্টেন বলেন, আবার যে হিম সেই তো সৎ, নাকি দুইটা আলাদা বিষয়? না, একই বিষয়। তাহলে সেটি হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, এইটা একটু ভালো করে দেখেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট দুটি ভিন্ন বা ব্যক্তি বস্তু, কথা বুঝেন। সাবজেক্ট এবং অবজেক্ট, অবজেক্ট যেটা কোনটা, সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা আলাদা বিষয় হবে। সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা আলাদা বিষয়, কিন্তু কমপ্লিমেন্টে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু। এই যে বললাম, এইখানে আমি একটু উদাহরণ দেখাই আসি। এই যে দেখেন সুবা ইজ স্টুডেন্ট, তাহলে সুবা এবং স্টুডেন্ট, সুবা ইজ স্টুডেন্ট, এই স্টুডেন্ট কমপ্লিমেন্ট, এই সুবা হলো সাবজেক্ট। তাহলে কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট দুইটা কি একই না? তাহলে একই থাকার কারণে এই স্টুডেন্টে কি কমপ্লিমেন্ট হয়ে গেছে। আর সুবা লাইস আইসক্রিম, এই যে সুবা এবং আইসক্রিম দুইটা কি এক? আইসক্রিম একটা বিষয় আর সুবা একটা বিষয়, দুইটা কি এক বিষয়? না, দুইটা আলাদা। তাহলে দুইটা আলাদা হইলে মানে এই যে ভার্বের পরে যেটা থাকবে সেটা হলো অবজেক্টিভ, মানে অবজেক্ট। আবার বলতেছি, দুইটা সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং ভার পরবর্তী যে নাউনটা থাকবে, এই নাউনটা যদি একই হয় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট এবং ভার পরবর্তী যে নাউনটা থাকবে সেটা যদি আলাদা হয় তাহলে এটা হবে কি অবজেক্ট। কথাটা এটুকুই। এবার আমরা দেখি, এখানে বললাম যে আয়মান কল শুভা, দেখেন এখানে আবার উদাহরণ দিয়ে দিচ্ছি যে আয়মান কল শুভা, আয়মান শুভাকে ডাকলো। তাহলে দেখেন আয়মান যে আর শুভা যে একই ব্যক্তি কিনা বলেন তো? আমি বললাম আমার ভাইকে ডাকছি, আই কল্ড মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার আর আমি কি এক বিষয় বা এক ব্যক্তি, এক জিনিস? না, দুইটা কিন্তু আলাদা বিষয়। বাট আমি বললাম আয়মান লুকস স্মার্ট, কথা বললাম আই লুক স্মার্ট, তাহলে যে আমি স্মার্ট আলাদা ব্যক্তি? না, যে স্মার্ট সেই তো আমি, নাকি আলাদা? আমি বললাম এখানে আয়মান লুকস স্মার্ট, আয়মানকে স্মার্ট দেখাচ্ছে, তাহলে আয়মান যে স্মার্ট ও সে, নাকি আলাদা ব্যক্তি? একই তো ব্যক্তি। কিন্তু আয়মান কল শুভা, আয়মান শুভাকে ডাকলো, তাহলে যে শুভা সে আয়মান একই তো না? একই না। আশা করি ক্লিয়ার। তাহলে যখন একই হবে তখন হবে এই যে এটা হবে মানে ভার পরবর্তী যে অ্যাডজেক্টিভ বা নাউনটা থাকবে সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। আর যখন আলাদা বুঝাবে তখন ভার পরবর্তী যে নাউনটা থাকবে সেটা হয়ে যাবে কি অবজেক্ট। আর অবজেক্ট শুধুমাত্র নাউন বা প্রোনাউন হতে পারে, অবজেক্ট শুধুমাত্র নাউন বা প্রোনাউন হবে, কিন্তু কমপ্লিমেন্ট নাউনও হবে আর অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন হবে কমপ্লিমেন্ট, আর প্রোনাউন কখনোই অ্যাডজেক্টিভ, সরি, অবজেক্ট কখনোই অ্যাডজেক্টিভ হতে পারবে না, অবজেক্ট কখনোই অ্যাডজেক্টিভ হবে না। অবজেক্ট নাউন হবে নয়তো প্রোনাউন হবে, বাট কমপ্লিমেন্ট হয় নাউন হবে নয়তো অ্যাডজেক্টিভ হতে পারে।
আর সাবজেক্ট ডাজ নট ইকুয়াল অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এই অবজেক্টের ক্ষেত্রে মাথায় রাখবেন সাবজেক্ট আর অবজেক্ট এক না, সাবজেক্ট আর অবজেক্ট কি এক না, কিন্তু কমপ্লিমেন্টের সাবজেক্ট যা কমপ্লিমেন্ট একে অপরের কি পরিপূরক, দুইটাই একই বিষয়। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমরা একটু এক্সাম্পল দেখি যে হি বিকেম এ পলিটিশিয়ান, খেয়াল করেন হি বিকেম এ পলিটিশিয়ান, এই যে দেখেন হি বিকেম এটা লিঙ্কিং ভার্ব, এ পলিটিশিয়ান, তাহলে চিন্তা করেন ধরেন আমি বললাম এই একটা ব্যক্তি, ওরে বলতেছি আমি হি বিকেম এ পলিটিশিয়ান, তাহলে যে হি সেই তো পলিটিশিয়ান রাজনীতিবিদ, তাই না? তাহলে যে রাজনীতি আমি যাকে বলতেছি যে ধরেন আমি একটা আমার জাস্ট ধরেন একটা ব্যক্তি, জাস্ট ধরেন একটা ব্যক্তি আমি বললাম পরিচয় করে দিচ্ছি যে হি বিকেম এ পলিটিশিয়ান, তাহলে যে হি মানে যে হি সেই তো পলিটিশিয়ান, তাহলে একই ব্যক্তি না? বলেন একই ব্যক্তি না? আরেকটা বিষয় হলো ভাইয়া বিকেম, লুক, ঠিক আছে, সাউন্ড, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব, অ্যামিজার, এগুলোর পরবর্তীতে সাধারণত লিঙ্কিং কমপ্লিমেন্টই বসে। ক্লিয়ার? তাহলে এটা কী ভাই বলেন তো, এটা হলো একটা কমপ্লিমেন্ট। দেখেন শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, তাহলে শেক্সপিয়ার একজন নাট্যকার, তাহলে দেখেন এই ধরেন এটাই বললাম আমি যে বললাম ধরেন একটা ছবি শেক্সপিয়ারের, ধরেন আমি এটা বললাম যে এই ধরেন শেক্সপিয়ার, জাস্ট ফর উদাহরণ মানে জাস্ট ফর এক্সাম্পল বললাম এই শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, হি ইজ এ ফেমাস প্লেরাইট, সে খুবই বিখ্যাত নাট্যকার। তাহলে শেক্সপিয়ার যে এবং নাট্যকার যে একই তো ব্যক্তি, তাই না? আমি যাকে বলতেছি যে ধরেন একটা শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, তাহলে এই যে প্লেরাইট যে আর শেক্সপিয়ার একই তো ব্যক্তি, তাই না? তাহলে এটা কি এই যে প্লেরাইট, এটা কি ভাই বলেন তো, এই প্লেরাইট একটা কমপ্লিমেন্ট, কারণ অবজেক্ট হবে না, অবজেক্ট তো বসে কি বললাম এই ইজ, এগুলো কি বললাম না বি ভার্ভ, লিঙ্কিং ভার্ভ, এগুলোর পরে কি কমপ্লিমেন্ট বসে। ইট ইজ ডিফিকাল্ট, দেখেন ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন টু পাস দিস এডমিশন টেস্ট, মানে এডমিশন টেস্টে পাস করা কঠিন, তাহলে এই যে ডিফিকাল্ট এটা কি বলেন, এটাও কিন্তু কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? দেখেন এখন বলতে পারেন ইট ইজ ডিফিকাল্ট, এটা তো অ্যাডজেক্টিভও, খেয়াল করেন এটা কিন্তু অ্যাডজেক্টিভও, বাট এটার নাম মেনলি কমপ্লিমেন্ট। এখন কেন সেটা আমি বলতেছি, দেখেন ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন। দেখেন আমি বললাম ধরেন একটা কাজকে আমি বললাম এটা, সাপোজ এটা, তাহলে যেটা এই কাজটাই তো এটা, এটা কঠিন, তাহলে চিন্তা করেন কঠিন কি, আমাকে আমি যদি প্রশ্ন করি কঠিন কি, কঠিন হলো এইটা, তাই না? এটা কি, এটা কি, এই কাজটা এটা, আর কঠিন কোনটা, এই কাজটা কঠিন, তাহলে যেটা কঠিন সেটাই এটা, বলেন নাকি আলাদা বিষয়? যেটাকে আমি এটা বলতেছি মানে ইট যেটাকে বলতেছি, ধরেন একটা বিবাহ করার কথাই বলতেছি, বিবাহ করা খুবই কঠিন, তাহলে যেটা বিবাহ করা মানে বিবাহ করাকে আমি এটা বলতেছি, এটা খুবই কঠিন, তাহলে কঠিন যা আর এটা তা একই তো, তাই না? তাহলে এই কারণে ডিফিকাল্ট কি ভাই বলেন তো, অ্যাডজেক্টিভ, দুঃখিত কমপ্লিমেন্ট, বলো তো ঠিক আছে। এবার দেখেন হি ওয়াজ কল্ড এ ফুল, তাকে বলদ ডাকা হয় বা বোকা, ঠিক আছে, বোকা ডাকা হয়। এখন দেখেন এটা প্যাসিভ মুডে আছে, যেহেতু প্যাসিভ মুডে আছেন অনেকে ভাববেন কি এটা কি ভাইয়া নাউনে নিয়ে যাবেন, এ ফুল, খেয়াল করেন এ ফুল এটা কিন্তু আসলে ও হিসাব করলে নাউন, ঠিক আছে, কিন্তু যেহেতু কমপ্লিমেন্ট এখানে আছে অ্যান্সারে, তাহলে অবশ্যই আমরা কমপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করবো, কেননা এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রথমত। খেয়াল করেন হি ওয়াজ কল্ড এ ফুল, কেন আমরা একটু এটার করি, কি বলে অ্যাক্টিভে করি। দেখেন হি ওয়াজ কল্ড এ ফুল, কারো দ্বারা তো হয় ডাকা হয়, তাই না? ধরেন আমরা বললাম যে উই কল্ড, হির অবজেক্ট ফর্ম কি হিম, এ ফুল, তাহলে এ দেখেন এ ফুল যে মানে বোকা, সেই তো তাকে মানে ধরেন আমরা বললাম একে একটা ব্যক্তি, ওকে আমরা বলদ ডাকি বা বোকা ডাকি, তাহলে যে হিম তাকে আমরা বলদ ডাকি, ধরেন আমরা বললাম এই যে তাকে, এই যে তাকে আমরা বলদ ডাকি, তা যে বোকা সেই তো তাকে, এই হিম এবং এলো ফুল দুইটার ভিতরে কোনো আলাদা বিষয় নাই, এই কারণে এটা কি কমপ্লিমেন্ট। আরেকটা বিষয় বলি, আপনাদের এরকম থাকবে না, নাউনও দেওয়া থাকবে না, আবার হলো কমপ্লিমেন্টও দেওয়া থাকবে না। তবে আরেকটা বিষয় বলি, যদি এরকমের থাকে যে নাউন এবং কমপ্লিমেন্ট দুইটাই এই আর্টিকেলের পরে একটা মাত্র অর্থ থাকলে সেটা কিন্তু নাউন। এখন প্রশ্ন আসে ভাইয়া তাহলে নাউন কেন দেবো না? ধরেন নাউনটা এই কারণে দেবেন না, যদি পরীক্ষায় আরও দেওয়া থাকে যেটা এই ফুল কোন পার্টস অফ স্পিচ, তখন আপনারা নাউন দেবেন, কারণ কমপ্লিমেন্ট কোনো পার্টস অফ স্পিচ না, বুঝছেন? আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শিখবো না, সেখানে আরও ভালোভাবে শিখিয়ে দেবো। আর যখন এখানে কোনো পার্টস অফ স্পিচের কথা উল্লেখ নাই, সেই কারণে এটা আমরা নাউন দেবো না। আবার এই ডিফিকাল্টের কথা বলছি না, এখানেও কিন্তু কোনো পার্টস অফ স্পিচের কথা উল্লেখ নেই যে ডিফিকাল্ট কোন আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এই উল্লেখ যেহেতু নাই সে কারণে আমরা কি দেবো না, অ্যাডজেক্টিভ দেবো না। ক্লিয়ার? এখন দেখেন ধরেন আমি এই উদাহরণটা কেন দিচ্ছি, ধরেন আমার কথাই জিজ্ঞাসা, কারণ আমি যাচ্ছি একটা, ধরেন আমি একটা রাস্তাতে হাঁটতেছি, এখন যখন বলবে যে একজন লোক আমার সম্পর্কে জিজ্ঞাসা ওকে, তখন বলবে আরিফ, তাই না? নাকি বলবে যে আমার বাবার নামটা আগে আনবে, না,
বাবার নাম তো আগে আনবে না, বলবে ও আরিফ। কিন্তু যখন বলবে ও কার ছেলে, তাহলে তো আপনি আরিফ বলতে পারবেন না, পারবেন? তখন বলবেন যে আমার বাবার নাম বলবেন যে জহির হাওলাদারের ছেলে, তাই না? বিষয়টা এরকমই। তাহলে যেহেতু উল্লেখ করা নাই এখানে পার্টস অফ স্পিচের কথা, এই কারণে আমরা কোনো পার্টস অফ স্পিচ দেবো না, আমরা জাস্ট এর নাম দেবো। তাহলে দেখেন অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার। অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার, অ্যাডভার্বের ক্লাস আমরা আরও ভালো করে শিখবো, তবে আমরা জাস্ট একটু মাথায় রাখবেন। অ্যাডভার্ব হলো দ্য ওয়ার্ড হুইচ মেইনলি ডিসক্রাইবস এনি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যানাদার অ্যাডভার্ব অ্যান্ড দ্য হোল সেন্টেন্স ইজ কল্ড অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব, এখানে শর্টকাটটা লিখে রাখেন, নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন ব্যতীত যতগুলো পার্টস অফ স্পিচ আছে সব পার্টস অফ স্পিচকে ওরা মডিফাই করতে পারে অ্যাডভার্ব, এবং একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে না, সেটা হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কোনো শব্দ, দেখেন কোনো শব্দ ভার্বকে মডিফাই করলে সেই শব্দটা কী হয়ে যাবে? দেখেন প্রধানত চারটি কারণে একটি শব্দকে অ্যাডভার্ব বলতে পারি। কোনো শব্দ ভার্বকে মডিফাই করলে বা বর্ণনা করলে সেই শব্দটা কি? অ্যাডভার্ব। কোনো শব্দ যখন অ্যাডজেক্টিভকে বর্ণনা করবে সেই অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ, দুঃখিত, যে কোনো শব্দ যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে ওই শব্দটা অ্যাডভার্ব। যদি কোনো শব্দ অ্যাডভার্বকে মডিফাই করে তাহলে ওই অ্যাডভার্বকে মডিফাই করা যে শব্দটা সেই শব্দটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। কোনো শব্দ সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করলে সেটা কি? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব, এখানে একটা শর্টকাট আছে, অ্যাডভার্ব বা মডিফায়ার অপিরিয়ড নয়, বাদ দিলেও বাক্য সম্পূর্ণ থাকে। মানে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব না বসালেও সেন্টেন্স সম্পূর্ণ হয়, ঠিক আছে? কিন্তু নাউন ছাড়া কখনই হবে না, বা ভার্ব ছাড়া কখনই হবে না। তো যাই হোক, আমরা অ্যাডভার্ব চেনার জন্য কিছু শর্টকাট আছে। ভার্বকে আপনারা হোয়েন দিয়ে প্রশ্ন করবেন, হোয়ার দিয়ে প্রশ্ন করবেন, হোয়াই দিয়ে প্রশ্ন করবেন, হাউ দিয়ে প্রশ্ন করবেন, হাউ মাস, হাউ অফেন, কোনো শর্তে, কন্ডিশন। যে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটাই হলো অ্যাডভার্ব। এই হোয়েন দিয়ে প্রশ্ন করলে সময় পাবেন, হোয়ার দিয়ে প্রশ্ন করলে স্থান পাবেন, হোয়ার দিয়ে প্রশ্ন করলে কারণ পাবেন, হাউ দ্বারা প্রশ্ন করলে কাজের ধরন কীভাবে এটা পাবেন, হাউ মাস কতটা বা কতবার, তারপর কন্ডিশন কোন শর্তে, এগুলো পাবেন, ঠিক আছে? তো দেখেন, হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, খেয়াল করেন। এখন প্রশ্ন করেন ভার্বকে, এখানে ভার্ব কোনটা বলেন তো? গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। তাহলে গিয়েছিল, কে গিয়েছিল? সে গিয়েছিল, এটা কীভাবে বলেন তো? এটা হলো সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। এখন ভার্বকে প্রশ্ন করছেন কে দেয়া, তাহলে সাবজেক্ট পেয়ে গেছে, আমার তো সাবজেক্ট দরকার নেই, এখানে দরকার আছে ভার্ব। ভার্বটা খুঁজে বের করি, ভার্বটা পেলাম ওয়েন্ট। কোথায় গিয়েছিল? ভার্বকে প্রশ্ন করেন কোথায় গিয়েছিল? হোম, বাড়িতে গিয়েছিল। তাহলে এই হোম কীভাবে বলেন তো? হোম কিন্তু এখানে নাউন না, এটা হলো অ্যাডভার্ব। দেখেন আবার যদি জিজ্ঞাসা করি কখন গেল, লাস্ট নাইট, গতকালকে, তাহলে এটা কি বলেন তো ভাইয়া? অ্যাডভার্ব অফ টাইম, মানে এটাও কিন্তু অ্যাডভার্ব। আর এই যে এটা অ্যাডভার্ব অফ প্লেস, এই যে হোম একটা অ্যাডভার্ব অফ প্লেস, আর লাস্ট নাইট অ্যাডভার্ব অফ টাইম। শি স্পিক্স স্লোলি, দেখেন এটা কিন্তু ভার্বকে মডিফাই করতেছে। শি স্পিক্স স্লোলি, সে কথা বলে কেমন বা কীভাবে কথা বলে? হাউ দ্বারা প্রশ্ন করতে পারি আমরা, কীভাবে প্রশ্ন করে, মানে কীভাবে, হাউ দ্বারা প্রশ্ন করি, হাউ, কীভাবে কথা বলে? ধীরে, স্লোলি। তাহলে এটি ভার্ব সম্পর্কে মডিফাই করছে, তাহলে এটা কি? অ্যাডভার্ব, স্লোলি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করে, দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড, তাহলে এখানে দেখেন কোল্ড থেকে ঠান্ডা, কেমন ঠান্ডা? ভার্বকে আমরা প্রশ্ন করতে পারি হাউ মাচ দিয়া, ঠিক আছে? কতটুকু ঠান্ডা? অনেক ঠান্ডা বা খুব ঠান্ডা। তাহলে এই ভেরি কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, ওই অ্যাডভার্ব। তারপর দেখো অন্য অ্যাডভার্বকে, শি স্পিক্স ভেরি স্লোলি, দেখেন স্লোলি, ধীরে কথা বলে, সে কথা বলে ধীরে, কতটা ধীরে? তাহলে আমরা এখানে কতটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, বা এভাবে ভেরি একটা স্লোলিকে মডিফাই করতেছে, কত, মানে কত মানে কতটা ধীরে সে কথা বলে, ওই ধীরে, তাহলে প্রশ্ন করতেছে কাকে? কতটা ধীরে। তাহলে এই অ্যাডভার্বকে কিন্তু প্রশ্ন করতেছি। তাহলে অ্যাডভার্বের পূর্বে আবার যখন আরেকটা ওয়ার্ড আসবে সেটা কি? অ্যাডভার্বই বসে। মানে এই দেখেন ভেরিটা কি এখানে? অ্যাডভার্ব। আবার এই স্লোলি এটাও কিন্তু অ্যাডভার্ব, সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে। ফর্চুনেটলি হি পাস দ্য এক্সাম, মানে ভাগ্যক্রমে সে এক্সামে পাস করেছে। তাহলে এই ফর্চুনেটলি, ভাগ্যক্রমে, এটা সম্পূর্ণ সেন্টেন্সকে, একটা ফলাফলকে বর্ণনা করছে। ক্লিয়ার? আর নোট এখানে শর্টকাটটা লিখে রাখবেন, আমরা ভার্বের অ্যাডভার্বের ক্লাসে আরও বিস্তারিত শেখাবো, চাপ নেই। হট দিয়ে বা হোম, হট এবং হোম দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, এবং হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল পাওয়া যায়। শি রাইটস এ লেটার, সে লেখে, কি লেখে? এই যে কি দিয়ে প্রশ্ন করছি, এ লেটার, একটি চিঠি, তাহলে এ লেটার এটা কি? অবজেক্ট। হি রাইটস কুইকলি, সে দ্রুত লেখে, তাহলে এই যে কীভাবে লেখে? দ্রুত লেখে। হাউ দিয়ে প্রশ্ন করি, তাহলে এটা কি? অ্যাডভার্বিয়াল। আশা করি ক্লিয়ার। আর আজকে আমরা শুধুমাত্র শিখলাম কি ভাইয়া? এই যে ক্লাস 1 বেসিক এলিমেন্টস অফ এ সেন্টেন্স আর পার্টস অফ স্পিচ। আমরা যদি 7-8টা ক্লাস করি অনেক বিষয় জেনে যাব ইনশাল্লাহ। তারপর আগামী ক্লাসকে আমরা শিখবো ভাইয়া পার্টস অফ স্পিচ। এইখানে যে পার্টস অফ স্পিচের বেসিক যে নিয়ম, মানে পার্টস অফ স্পিচ কী, কত প্রকার, এগুলোটা শিখবো। আর নাউন অ্যান্ড নাউন পজিশন, ইটস ডিটেলস, একবার সব কিছু আগামী ক্লাসে শিখবো। যে যদি কেউ কোর্সে ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হতে পারবেন। ইংরেজি সম্পূর্ণ শিখাই দেবো, রিটেন থেকে শুরু করে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কথা বলেন, সব কিছু। তবে অবশ্যই ফ্রি ক্লাস করে আগে দেখতে পারবেন, আগে ভর্তি হতে হবে না। তো আজকে এই পর্যন্ত।